গোপীনাথ ঘড়ি দেখলেন, সকাল 6টা বাজে। আশ্চর্য, নাগার্জুন এখনো এলো না। কি হলো? শরীর টরীর খারাপ নাকি? ও তো ভীষণ পাংচুয়াল, ঠিক তাঁরই মতো। খুব ভালো করেই জানে আজকের দিনটার গুরুত্ব কতখানি। কাল প্রায় শিখরের কাছে পৌঁছে গেছেন। আজ রেজাল্ট এবং অবজারভেশন, তারপরে আসল কাজ, মোক্ষম কাজ, এভারেস্টের মাথায় পতাকা পোঁতা। সেটা সম্ভব হলে যে কি অবস্থা হবে ভাবতেই গোপীনাথের শরীরে কাঁটা দিল। কৃষ্ণাপ্পা বার দুয়েক উঁকি দিয়ে গেছে। গোপীনাথ হাত তুলে অপেক্ষা করতে বলেছেন তাকে। প্রায় বছর দুয়েক ধরে এক রুটিন। ঘড়ির কাঁটা ধরে নাগার্জুন ভোর 5:30টার মধ্যে ঢুকে পড়ে। গুরু শিষ্য একসঙ্গে বসে প্রাতরাশ সারেন। সেই সময় গবেষণা নিয়ে নিভৃত আলাপ আলোচনাও হয়। ঘড়ির কাঁটা 6টা স্পর্শ করার আগে দুজনেই ঢুকে পড়েন সাজগোজ করে ল্যাবরেটরিতে। গবেষণার অন্য জগৎ। এক টানা দুজনের কাজ চলে বেলা 1টা পর্যন্ত। তারপর 1 ঘন্টার লাঞ্চ ব্রেক, ফের গবেষণা। সন্ধে 7টা 7:30 বেজে যায়। কৃষ্ণাপ্পাকে বলা আছে ল্যাবরেটরিতে দুজনে ঢোকার পর ডু নট ডিস্টার্ব, বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন। অবশ্য কে কে ফোন করছেন সেটা ও টুকে রাখে। বাইরে গাড়ির শব্দ। গোপীনাথ উঠে দাঁড়ালেন। একটা ঝাঁ চকচকে লাল কোয়ালিস এসে থেমেছে। এই 7 সকালে কে এলো? নাগার্জুনের তো স্কুটার। তবে কি ওর বাড়ির কেউ? খবর আছে? ফোনে জানালেই পারত। ভাবতে ভাবতেই অবাক হলেন গোপীনাথ। দরজা খুলে প্রথমে নেমে এলো নাগার্জুন নিজেই, আর ড্রাইভারের দিক থেকে অন্য একটা ছেলে, স্মার্ট হ্যান্ডসাম চেহারা। রিমোট দিয়ে গাড়িটা লক করল। দুজনেই বাড়ির দিকে এগিয়ে এলো। গোপীনাথের কপালে ভাঁজ পড়েছে। গলা তুলে বললেন, কৃষ্ণ, ব্রেকফাস্ট 3 জনের। স্যার, ইকবাল আমার স্কুলের বন্ধু। নাগার্জুন স্যারের মুখ পড়ে ফেলেছে। কিছুটা সংকুচিতভাবে বলল, ইকবাল কাশিম। আমাদের 2-4টে বাড়ির পরেই ওদের বাড়ি। পার্লের ফ্যামিলি বিজনেস। আপনার সঙ্গে আলাপ করতে চাইছিল অনেক দিন ধরে। সকালের ছাড়া তো সময় নেই, তাই আর কি। বলেছিল 5টার মধ্যে আমায় বাড়ি থেকে তুলে নেবে। ওর জন্যই একটু দেরি হয়ে গেল স্যার। সরি স্যার। না না, অল রাইট, একদিন তো হতেই পারে। বসো বসো। ইকবাল এসে গোপীনাথের হাঁটু ছুঁয়ে কদম বসি করল। সামনের সোফায় বসে বলল, নাগের মুখে সবসময় আপনারই কথা। একটা রিসার্চ নিয়ে এতদিন পড়ে আছেন, তাই একটু আলাপ করতে এলাম স্যার। কৃষ্ণাপ্পা ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে গেছে। ইডলি, অমলেট, আপেল, টিপটে চা। নাও, শুরু করো। ইডলিতে কামড় দিয়ে বললেন, বিজ্ঞানীদের কাজটাই এরকম, যেটা ধরবে শেষ করে ছাড়বে। তাতেও যে সবসময় জেতা যাবে তার কোনো শিওরিটি নেই। হয়তো শেষ ধাপে পৌঁছে দেখলে তোমার পুরো ক্যালকুলেশন ভুল। তখন হয় নতুন করে 0 থেকে শুরু করো, নতুবা লিভ ইট। কোনো ধরা বাঁধা নিয়ম নেই ইকবাল, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। জি স্যার, আমি তো নাককে দেখে অবাক হয়ে যেতাম। কিসের নেশায়ও লড়ে যাচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা একদিনও বাদ নেই। সেই ভোরে বেরিয়ে যাচ্ছে আর ফিরছে রাতে। রাইট, আই এম প্রাউড অফ হিম। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই টেনাসিটি দেখা যায় না। বলো, কি জানতে চাও? আপনাদের এই রিসার্চ কি সাকসেসফুল হবে স্যার? তার আগে তুমি এটা বলো, তুমি কি জানো আমাদের রিসার্চ সম্পর্কে? একটু একটু শুনেছি নাগের কাছ থেকে। ওই সামথিং লাইক ক্রিয়েটিং লাইফ, মানে ওই নতুন জীবন সৃষ্টি। গোপীনাথ চকিতে তাকালেন নাগার্জুনের দিকে। নাগার্জুন
মুখ নামিয়ে নিল। গোপীনাথ কেঁপে উঠলেন। সর্বনাশ! এ কি করলো নাগার্জুন? ও তো ভালো করেই জানে তাদের গবেষণা কতটা গোপনীয়। অবশ্য ইকবাল যথেষ্ট বুদ্ধিমান, তাড়াতাড়ি বলে উঠল, স্যার, একটা কথা বলবো? নাগের কোনো দোষ নেই। আমি রোজ ওকে খোঁচাতাম, স্রেফ কৌতূহলে। ওই পরশু রাতে আড্ডা দিতে দিতে মুখ ফসকে। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, এ কথা চতুর্থ লোক জানবে না, আমি কথা দিচ্ছি স্যার। গোপীনাথ স্থির চোখে তাকিয়ে আছেন ইকবালের দিকে। বেশ, তোমায় আমরা বিশ্বাস করছি ইকবাল। তুমিও এই মুহূর্ত থেকে আমাদের একজন। কিন্তু তোমায় কথা দিতে হবে, তুমি যত রকমভাবে পারো আমাদের রিসার্চকে প্যাট্রোনাইজ করবে। রাইট? রাইট স্যার। এই গোপনীয়তার একটাই কারণ, আমাদের এই গবেষণা শুধু ভারতবর্ষ নয়, প্রায় সব দেশেই এখন নিষিদ্ধ। নিষিদ্ধ? হ্যাঁ, ব্যান্ড। ডলির কথা মনে আছে তোমার? খুব হইচই হয়েছিল। শেষ পর্যন্ত মারাও গেল ডলি। ক্লোনড ভেড়া। আমরা সাধনা করছি ক্লোনড মানুষ সৃষ্টি করার জন্য। বুঝতে পারছো ইকবাল? তোমার মতো হুবহু আর একজন ইকবাল, তার বুদ্ধিশুদ্ধি, হাবভাব, কাজকর্ম একেবারে তোমার মতো হবে। হ্যাঁ হ্যাঁ ইকবাল, একেই বলে ক্লোনিং। সারা পৃথিবী জুড়ে এখন ক্লোনিং নিয়ে তুমুল হইচই চলেছে। ক্লোনিং যদি সম্ভব হয় তাহলে মানুষ বেঁচে থাকবে মৃত্যুর পরেও। পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের ক্লোন দিয়ে তাদের অসম্পূর্ণ কাজ শেষ করা যাবে। আবার ভয়ঙ্কর খারাপ কাজেও লাগানো যাবে এই আবিষ্কারকে। ধরো, পুলিশের গুলিতে মারা গেল এক কুখ্যাত অপরাধী, আর তার ক্লোনেরা নিঃশব্দে অপরাধ চালিয়ে যেতে থাকলো। পুলিশ তো পাগল হয়ে যাবে তখন। বুঝতে পারছো ইকবাল? এ কি আদৌ সম্ভব স্যার? অবশ্যই। আমাদের আগেই ব্রিটেনের নিউ ক্যাসল ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন কয়েকজন বিজ্ঞানী। শ্রীমতী মার্ডক জানিয়েছেন তাঁর ল্যাবের 2 বিজ্ঞানী উ জুন হুয়াং আর সিন ইয়াং সুন হিউম্যান ক্লোনিংয়ে নাকি সফলও হয়েছেন। সারা পৃথিবীর বিজ্ঞানী মহল নড়ে গেছে। ওরা 36 জন নিঃসন্তান মহিলার শরীর থেকে ডিম্বাণু নিয়েছিল। সেই ডিম্বাণু কোষের নিউক্লিয়াস বের করে সেখানে ঢুকিয়ে দিয়েছিল একজন পুরুষের কোষের নিউক্লিয়াস। তারপর বিশেষ ধরনের কালচার বা তরলের মধ্যে রাখা হলো ওই কোষগুলোকে, এবং অবশেষে সৃষ্টি হলো নতুন প্রাণ, মানুষের এমব্রায়ো, ব্লাস্টোসিস্ট। 36টা ডিম্বাণু থেকে 36টা এমব্রায়ো। নিউ ক্যাসলের বিজ্ঞানীরা জানিয়েছেন সব কটা এমব্রায়ো অবিকল একই রকম। হবেই তো, সবগুলোর নিউক্লিয়াসই এসেছে একজন পুরুষের রক্তকোষ বা ব্লাড সেল থেকে। জানো বোধ হয়, প্রতিটা নিউক্লিয়াসের মূল প্রাণকেন্দ্র ক্রোমোজোম বা ডিএনএ। ডিএনএর মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য জিন, যারা আমাদের জীবনযাপনের সব কিছু নিয়ন্ত্রণ করে। কিছু বুঝলে ইকবাল? ইকবালের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। অতি কষ্টে বলল, চেষ্টা করছি স্যার। এরপর? আর বিশেষ কিছু জানা যায়নি। নিউ ক্যাসল চুপ করে গেছে। সারা পৃথিবী জুড়ে এত শোরগোল উঠল, আমেরিকা এমন হুমকি দিল। তবে আমার বিশ্বাস ওরা গবেষণা বন্ধ করেনি, আমাদেরই মতো চুপি চুপি চেষ্টা করে যাচ্ছে। আপনারা? সামান্য হেসে নাগার্জুনের দিকে তাকালেন গোপীনাথ। বললেন, আমরাও ক্লোন তৈরির সাধনা করছি, তবে একটু অন্যভাবে। মার্ডকরা এই ক্লোন এমব্রায়ো ঢুকিয়ে দিচ্ছে মায়েদের শরীরে। মাতৃগর্ভে লালিত পালিত হচ্ছে ভ্রূণ, এবং যথা নিয়মে ভূমিষ্ঠ হবে ক্লোন শিশু।
আমরা মাতৃগর্ভের বদলে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করেছি। তার মধ্যেই ভ্রূণ থেকে শিশু বড় হবে। নতুন মানুষ তৈরি করতে স্ত্রী ডিম্বাণু আর বয়স্ক নারী পুরুষের রক্তকোষ ছাড়া আর কিচ্ছু দরকার হবে না। কি করে স্যার? সেটাই তো আমাদের সাধনা। তাছাড়া আমাদের দেশে অত মা পাবো কোথায়? জানাজানি হয়ে যাবে তো। আরও একটা ফ্যাক্টর আছে, এক একজন মায়ের শরীরের ধাত এক এক রকম। সেই পরিবেশে ভ্রূণ বড় হয়ে ওঠার সময় কিছু কিছু তফাৎ হয়ে যাবে। পরিবেশের প্রভাবে জিন বদলে যায়। কিন্তু আমরা চাইছি 100% ক্লোন। আর থাক, পরে বলবো ইকবাল। একসঙ্গে এত কিছু তোমার ব্রেন নিতে পারবে না। চলো, আমাদের ল্যাবরেটরি দেখে আসবে। নাগার্জুন এতক্ষণ চুপ করেছিল, বলে উঠল, ও ঢুকবে কি করে স্যার? আমাদের তো দুটো ড্রেস, আমাদের দুজনের মতো। ওহো, রাইট রাইট রাইট। ঠিক আছে, এক কাজ করো, আমি বাইরে থাকছি, তুমি বন্ধুকে আমাদের ল্যাবরেটরির ভেতরটা দেখিয়ে নিয়ে এসো। কে ইকবাল, নিশ্চয়ই খুব কৌতূহল হচ্ছে তোমার? জি স্যার। ভিতরে ঢোকার আলাদা ড্রেস আছে স্যার? হ্যাঁ, ল্যাবের ভেতরটা পুরো স্টেরিলাইজড করা, জীবাণুমুক্ত, ক্রায়োজেনিক কন্ডিশন। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। ওখানে আমাদের আলাদা শরীর ঢাকা পোশাক, গ্লাভস, শু, এমনকি অক্সিজেন মাস্ক পরে কাজ করতে হয়। একটু অসতর্ক হলেই কন্টামিনেশন হয়ে যাবে। হঠাৎ ইকবালের পকেটে বাজনার শব্দ হলো। মোবাইলটা কানে ধরে বলল, হ্যালো, কে? ও হ্যাঁ হ্যাঁ, বলছি শোনো, আমি একটা অন্য জায়গায় আছি, পরে কথা বলছি। আহা, বলছি তো জরুরি কাজে ব্যস্ত আছি, আধ ঘন্টা পরে ফোন করো। না না, এখন খোঁজ নিতে পারবো না। কি? কোন মসজিদে? ঠিক আছে ঠিক আছে, আমি বেরিয়ে দেখছি, এখন রাখছি। বলেই ফোনটা কেটে দিল। অপ্রস্তুত হয়ে হেসে বলল, এই যন্ত্রটা জ্বালায় অস্থির হয়ে গেলাম। যখন তখন আবদার, এখনই চাই। তখনই ফের বেজে উঠল ফোনটা। বিরক্তির সঙ্গে কানে ধরল সে। তারপরই তার গলার সুর পাল্টে গেল। হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল, কথা হয়ে গেছে। এখন তো আমি অন্য জায়গায়, এখনই দরকার। গাড়ির মধ্যে ভরে? কি বলছেন? কতগুলো? রিস্ক? না 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 না। জি জি, আচ্ছা আচ্ছা। স্যার, আমায় এখনই যেতে হবে, কিছু করার নেই, এমার্জেন্সি কল। কাল পরশু আসবোক্ষণ। ঠিক আছে স্যার, চলি স্যার, আসছি। বলতে বলতে নামছে সিঁড়ি দিয়ে, হুড়মুড়িয়ে গিয়ে গাড়িতে উঠল। শব্দ তুলে বেরিয়ে গেল কোয়ালিস। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে শিগগির করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে যোগু মামা টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আশা করি আপনারা ইতিমধ্যে যোগু মামা সিজন 1-এর সমস্ত গল্প শুনে ফেলেছেন। চলছে নতুন সিজন। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30 অক্টোবর 1958, কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্যই পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তার সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগু মামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তারই লেখা যোগু মামা সিরিজের গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য।
পত্র ভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগু মামা রহস্য সমগ্র 4 এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত গল্প অবলম্বনে ক্লোনিং কনস্পিরেসি। এদিকে আয় টুকলু। হ্যাঁ, এখানেই দাঁড়া। এবার কোষে হাততালি দে এবার। গম্বুজের ঠিক নিচে চৌকো পাথরের উপর দাঁড়িয়ে জোরে জোরে হাততালি দিলাম। অমনি কি আশ্চর্য, আওয়াজটা বহু গুণ বেড়ে ঠিক লাউড স্পিকারের মতো গম গম করে উঠল। অনন্ত সরখেল একটু তফাতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন। ঝাঁপিয়ে এলেন আমার ঘাড়ের কাছে, চটপট চটাপট হাততালি দিতে শুরু করলেন। তালে তালে চেঁচিয়ে উঠছেন, क्या बात मर्द का दांत हाथी के बात, क्या बात। নিস্তব্ধ দুর্গ এলাকা মুহূর্তে সরগরম হয়ে গেল। পায়রা, কাক, চিল ঝটপটিয়ে বেরিয়ে পড়ল। যে কজন দর্শনার্থী এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তারা সব দাঁড়িয়ে হাঁ হাঁ করে দেখছে আমাদের। হচ্ছেটা কি? থামুন, সবাই দেখছে, পাগল ভাবছে। এবার পুলিশ এসে ঘাড় ধাক্কা দেবে। ঠিক আছে স্যার, দুঃখিত স্যার, এমন তাজ্জব ব্যবহার থেকে উত্তেজিত হয়ে পড়েছিলাম আর কি। সত্যি অবাক করে দেয়। কত কত কাল আগে তৈরি, সাউন্ড সায়েন্সে কি দক্ষতা। রোগা মতন একটা লোক কাছেই দাঁড়িয়েছিল, চোখে সুরমা, হাতে বালা, চোস্ত উর্দুতে বলল, এরকম আরও অনেক তাজব চিজ আছে কিল্লায়, যদি বলেন দেখাতে পারি। আমরা সরকার বাহাদুরের গাইড। দরকার নেই ভাই, আমরা নিজেরাই একটু ঘুরে দেখব। আমি এর আগে এসেছি, মোটামুটি জানি। চল এদিকে। যোগু মামা দ্রুত হাঁটছেন, পিছন পিছন আমি আর অনন্ত সরখেল। এই দুর্গ প্রথম বানালেন হিন্দু রাজা গণপতি 800 বছর আগে। তখন মাটির ছিল। তারপর বাহমানি সুলতানরা পাথর দিয়ে নতুন করে বানালেন। তবে এখন যা দেখছিস এর প্রায় সবটুকু কৃতিত্বই সুলতান কুতুব কুলি শাহের। দেশ বিদেশ থেকে স্থপতি আনলেন, নতুন নতুন ইমারত গড়লেন, শহর পত্তন করলেন। তার সময় গোলকোন্ডা দুর্গ ছিল এই মুল্লুকের রাজধানী। তুমি যে কাল বললে কুতুব শাহ হায়দ্রাবাদ শহর পত্তন করেছিলেন, তাহলে? না, ওদের প্রায় সবারই পদবি এক, তাই গুলিয়ে যায়। হায়দ্রাবাদ রাজধানী তৈরি করলেন কুতুব শাহীর চতুর্থ পুরুষ মোহাম্মদ কুলি কুতুব শাহ। গোলকোন্ডা দুর্গমহল থেকে সমতলে নিয়ে এলেন রাজধানীকে। মুশি নদীর ধারে নতুন শহর। প্রথমে নাম ছিল ভাগ্যনগর। এর পেছনেও কিন্তু একটা ভারী মিষ্টি ইতিহাস আছে রে। তাই নাকি? কি গো? চতুর্থ কুতুব শাহ ভালোবাসতেন এক হিন্দু মেয়েকে, নাম ভাগমতী। তার থেকে ভাগ্যনগর। পরে বিয়ে করলেন তাকে। রানীর নাম হলো হায়দার মহল। কুতুব রাজধানীর নাম বদলে দিলেন হায়দ্রাবাদ। সে যুগে মুসলমান রাজার সঙ্গে হিন্দু মেয়ের ভালোবাসা, বিয়ে এসব ভাবাই যেত না। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এক বিরাট সৌধের সামনে। দুদিকে খিলান, কিছু কিছু ভগ্নস্তূপ। যোগু মামা বললেন, এটা ছিল বাদশার অন্দরমহল। ওই ওপরে দেখ জেনানা মহল। দেওয়ালের গায়ে দেখ সরু সরু ভাঙাচোরা পাইপ, ওগুলো কিন্তু মাটির। ওর মধ্যে দিয়ে জল যেত, ঘর ঠান্ডা থাকতো। পারস্য থেকে কারিগর এসে বানিয়েছিল। দাঁড়া, একটা মজার জিনিস দেখাই। অনন্তবাবু, আপনি ওই ওদিককার দেওয়ালে গিয়ে কান ঠেকিয়ে রাখুন। হ্যাঁ, এই টুকলু, তুই এক কাজ কর, উল্টো দিকের দেওয়ালের গায়ে মুখ লাগিয়ে ফিস ফিস করে কিছু বল। হ্যাঁ বল। কি অনন্তবাবু, শুনতে পাচ্ছেন? অনন্তবাবুর চোখ আবার গোল গোল হয়ে গেল। বললেন, হ্যাঁ স্যার, স্পষ্ট শুনলাম টুকলুর গলা। ভালো আছেন? একেই বাংলা প্রবাদে বলে দেওয়ালেরও কান আছে। সবটাই বিজ্ঞান। সেকালের রাজা বাদশারা কাউকে বিশ্বাস করত না।
সব সময় ষড়যন্ত্রের গন্ধ পেত। তাই এমন করে দুর্গটাকে বানিয়েছিল যাতে কোনো কিছুই চোখ কান এড়িয়ে না যায়। স্যার, একটা কথা বলবো, এই গোলকোন্ডার সঙ্গে অ্যানাকোন্ডার কোনো সম্পর্ক আছে কি? মানে স্যার, যা দেখলুম দুটোই সাংঘাতিক। অ্যানাকোন্ডা? সে তো ব্রাজিলের সাপ মশাই। কি যে বলে না, মাথা মুন্ডু নেই। গোলকোন্ডা তেলেগু শব্দ। গোল্লা মানে রাখাল, কোন্ডা মানে পাহাড়। দুর্গ হওয়ার আগে এই পাহাড়ে রাখাল ছেলেরা গরু ভেড়া চড়াতে আসতো। সেই থেকেই। যোগুমামা বলতে বলতে হঠাৎ করে থেমে গেলেন। দূর থেকে ছুটে আসছে আমাদের গাড়ির ড্রাইভার, তার হাতে আমার মোবাইল ফোন। সাজি সাজি, এই টেলিফোনটা সিটের ওপর পড়েছিল, বহুতবার বাজতেছিল জানেন, বাজতে বাজতে কেটেও যাচ্ছিল। শেষে हम सोच में पड़ गए और इसको दबा दिए। तो दबाने के बाद वो एक सांप है, वो हमको ऊपर बहुत चिल्लाया, अंग्रेजी में गाली भी दिया। हम तो डर में बंद कर दिया। फिर से फोन आया, हम फिर से काट दिया। ऐसे ही 5-6 बार और भी कॉल आया। फिर एक बार हमने उसको रिसीव किया, तभी वो अंग्रेज साहब हमको बहुत सारा धमकी दिया, अरेस्ट, मर्डर और डॉक्टर मुखर्जी, ये 3 शब्द हम पहचानते पारलाम। हम तो अंग्रेजी नहीं जानता साहब, इसलिए आपके पास ले आया। সত্যি টুকলু, কবে যে তোর হুঁশ হবে সেলফোনটা গাড়িতে রেখে চলে এলি? সেই তুমি আর বলো না, অন্তত নিজে তো রাখোই না। ওটা কোনো কাজের কথা নয়। সবাই জানে আমি একা চলাফেরা করলে ধরতে পারবো না। তাছাড়া কলকাতায় থাকলে তোর নম্বরটা দেওয়া আছে, বাড়িতে না পেলে ওতে করলেই পাবে। আর তুইও যদি... Oh, hell are you? You stupid! Stop talking nonsense. Whom do you want? I want Dr. Mukherjee. I am saying you repeatedly. Stop it. Hold on. যোগুমামাকে ফোনটা তৎক্ষণাৎ এগিয়ে দিলাম। নাও কথা বলো সেই অভদ্র সাহেবটা। হ্যালো, হ্যাঁ বলছি। ও জন, বাবা কতদিন পর, কেমন আছো? আরে না না, আমার নেফিউ ভুল করে গাড়িতে ফেলে এসেছিল। এত কি দরকার? হোয়াট? কি বলছো? অ্যাবসার্ড। কনফার্মড ইনফরমেশন? কোথায়, কে করছে? সে কি, এ তো অবিশ্বাস্য। হ্যাঁ আমি চিনি, চমৎকার মানুষ। তুমি আর কাউকে জানিয়েছ? না না না, আমায় খোঁজ নিতে দাও। হ্যাঁ, তোমার ফোন নাম্বারের ইমেলটা দাও। ধরো, আমার নেফিউ নোট করে নিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে নোট করে ফোনটা কেটে দিলাম। তারপর যোগুমামার দিকে তাকিয়ে আমি একেবারে অবাক হয়ে গেলাম। তার মুখের ভূগোল একেবারে পাল্টে গেছে। জোরে জোরে হাঁটছেন বেরোবার গেটের দিকে। বললাম, কি হলো মামা, কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা তো বটেই। জনের কথা যদি সত্যি হয় তাহলে তো সর্বনেশে ব্যাপার। ক্লোন তৈরি হচ্ছে, মানুষের ক্লোন আমাদের দেশে। মানুষের ক্লোন মানে অবিকল একরকম মানুষ? হ্যাঁ, সারা পৃথিবীতে এই গবেষণা নিষিদ্ধ করা হয়েছে। শুনেছিলাম লুকিয়ে চুরিয়ে গবেষণা হচ্ছে। জন এখন এমন একজনের নাম বলল, আনথিঙ্কেবল। তুমি কি করে খবর নেবে কিছু ভেবেছো? ভাবছি। চল আগে হোটেলে ফিরি। এ মা, বনিমাসির বাড়ি যাবে না? এতবার বলেছে। না রে, তোরা ঘুরে আয় বুঝলি। বনিকে বলবি আমার শরীর ঠিক নেই। হ্যালো, হ্যাঁ মা বলো। কে, কখন? ফোন নাম্বার নিয়েছো? বাহ, সত্যি তোমরা না আমার নাম্বার দাওনি, তারটাও নাওনি, তবে আর জানাচ্ছ কেন? করবে বলেছে, ফাইন, তখন মনে করে ওর নাম্বারটা নোট করে রেখো কেমন? হ্যাঁ আমারটাও দিয়ে দিও প্লিজ মা। হ্যাঁ হ্যাঁ ভালো আছি। উফ, সত্যি তোমার দিদিকে নিয়ে আর পারা গেল না। ফোনে তোমায় কে একজন চাইছিলেন, ডক্টর গোপীনাথ হয়তো। মা তার... কি কি নাম বলেছে? কেন, গোপীনাথ। মাই গড, জন তো গোপীনাথের নামই বলল। গোপীনাথ রাও, ইস, একটুর জন্য। আচ্ছা, ইনি কি তাহলে এদেশে ক্লোনিং নিয়ে রিসার্চ করছেন?
জন আব্রাহামের ইনফরমেশন অনুযায়ী ইয়েস। কিন্তু তোমায় ফোন করবে কেন? মানে গোপীনাথ তো জানে তুমি ন্যাশনাল সায়েন্টিস্ট, সরকারি বিভিন্ন কমিশনে আছো, সে নিষিদ্ধ বিষয় নিয়ে রিসার্চ করছে, তোমার কাছে কেন আসবে? সেটাই তো রহস্য। ওর সঙ্গে যোগাযোগ না হলে কিছুই জানা যাবে না। হোটেলে ফিরেই পট্টনায়ককে ধরতে হবে। চল চল। এতক্ষণ চুপচাপ ছিলেন অন্তঃস্বরকে, এবারে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বুঝলে টুকলু, আমাদের কপালে শান্তি নেই। একদিন পর একটু বেড়াতে এলুম স্যারকে চেপে চেপে ধরে, কি হলো, অবাকা যেদিকে যায় রহস্য সেদিকে ধায়। হায়দ্রাবাদ ঘোরা আমাদের খতম, বুঝলে? চারমিনার এলাকা, পুরনো হায়দ্রাবাদ। ঘিঞ্জি সরু রাস্তা, গিজগিজে লোক, দোকানপাট, বাজার, বাস, অটো, ট্যাক্সি কচ্ছপের গতিতে চলছে। একটু এগিয়ে গাড়িটাকে পার্ক করলেন লাটবাজারের পাশের গলিতে। অনেক দিন পর আজ ছুটি। নাগার্জুনের মামা খুব অসুস্থ, মাকে নিয়ে মামা বাড়ি গেছে। ল্যাবরেটরি বন্ধ। বিকেলের দিকে একবার শুধু ভেতরে ঢুকে দেখতে হবে কালচার মিডিয়ামগুলো ঠিকঠাক আছে কিনা। ব্রেকফাস্টের সময় কৃষ্ণাপ্পাকে বলে দিয়েছেন আজ দুপুরে কিচেন বন্ধ। একঘেয়ে খাবার খেয়ে অরুচি ধরে গেছে। মেদিনা হোটেলে ঢুকে পড়লেন। অর্ডার দিলেন চিকেন বিরিয়ানি আর গোস্ত কাবাব, হোম প্যাক। তবে মনটা কিন্তু সুস্থির নেই, খচখচ করছে। ষষ্ঠেন্দ্রিয় বারবার বলছে সাবধান। কাল ওই সাহেবটা হঠাৎ ফোন করলো কেন ঠিক লাঞ্চ ব্রেকের সময়? সাদা চোখে কার্টেসি কল, কেমন আছো, কি নিয়ে রিসার্চ করছো, এখন কি হায়দ্রাবাদেই থাকছো, এইসব নিরীহ সংলাপ। কিন্তু কেন এতদিন পর হঠাৎ গোপীনাথের কথা কেন মনে পড়ল? ও কি কোনো গন্ধ পেয়েছে? ও তো ভালো করে জানে যে গোপীনাথ ওকে পছন্দ করেন না। তখন মনে হলো জগবন্ধু মুখার্জির কথা, একটু বাজিয়ে দেখা যাক। জগবন্ধুর সঙ্গে ভালোই আলাপ পরিচয় আছে, বছরে 2-4 বার দেখাও হয়। সঙ্গে সরকারি হাই লেভেলে জগবন্ধুর কন্ট্যাক্টও আছে। জগবন্ধুর সঙ্গে কি জন যোগাযোগ করেছে? কলকাতায় ফোন করলেন তিনি, কিন্তু পেলেন না। জগবন্ধু বাইরে। ঘটনাগুলো বেসুরো লাগছে। জন ওর ফোন নাম্বার পেল কোত্থেকে? জগবন্ধুর বাড়িতে কাল রাতে আর ফোন করা হয়নি। আজকে কি করা ঠিক হবে? সাব, খানা রেডি। গোপীনাথ দাম মিটিয়ে বেরিয়ে পড়লেন। ঘিঞ্জি চারমিনার ছেড়ে বেরোতেই নতুন শহর, ফাঁকা মসৃণ রাস্তা। গোপীনাথের গাড়ি উড়ে চলল বিজয়ওয়াড়া হাইওয়ে ধরে। পাঁচিলের গায়ে লাল কোয়ালিস দাঁড়িয়েছিল। গোপীনাথ গাড়ি থেকে নামতেই ইকবাল এগিয়ে এলো। স্যার, গুড মর্নিং। মর্নিং। কি ব্যাপার তুমি? আজ তো তোমার বন্ধু আসেনি, মাকে নিয়ে মামা বাড়ি গেছে। আজ আমাদের ছুটি। তাই? হো, আমি ভাবলাম রবিবার, আমার কাজের চাপও কম, তাই চলে এলাম। পরশু শোনার পর থেকে স্যার, আই ওয়াজ সিম্পলি থ্রিল্ড, যাকে বলে আনবিলিভেবল। ল্যাবরেটরির ভিতরটা দেখাও হয়নি, তাই জরুরি ফোন এলো, তাই আজ। ওকে স্যার, অন্য কোনো দিন আসবো না হয়। তাহলে চলি স্যার। আরে না না না, নাগ নেই তো কি হয়েছে? এসো এসো, একটু আড্ডা দেওয়া যাবে, খাওয়া দাওয়া হবে। কৃষ্ণাপ্পা, তুমি বোধহয় সেদিন পুরোপুরি বিশ্বাস করোনি না? না স্যার, ঠিক তা নয়, তবে একেবারে একরকম মানুষ, নতুন প্রাণ। সত্যি বিশ্বাস করা কঠিন। অবশ্য আমরা জানি না শেষ পর্যন্ত পুরোপুরি সফল হব কিনা। ক্লোন ভ্রূণ অবধি পেরেছি,
মানে যাকে বলে এমব্রায়ো স্টেজ। এর থেকে পূর্ণাঙ্গ মানুষ যতক্ষণ না হচ্ছে বলা যাবে না কিছুই। তবে তবে আমার বিশ্বাস হবে, নিশ্চয়ই হবে। ইকবাল, তোমায় যা যা বলেছিলাম মনে আছে তো? জি স্যার, আমি আর কাউকে বলিনি। গুড। বললে কিন্তু সব তছনছ হয়ে যাবে। আর যেটা বলেছিলাম? আর কোনটা স্যার? ইকবাল এক মুহূর্ত ভাবল, তারপরেই বলল, বুঝেছি স্যার। টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। যখন যা প্রয়োজন হবে নাককে বলে দিলেই হবে। এনি হেল্প? থ্যাংক ইউ মাই বয়। আমাদের সামনে এখনো অনেক দূরের পথ। এই বাচ্চারা বড় হবে, তাদের লোকের চোখের আড়ালে রাখতে হবে, হয়তো অন্য কোথাও নিয়ে যেতে হতে পারে। কেন স্যার? তারা তো মানুষের মতোই দেখতে হবে। তা তো হবেই, কিন্তু তাদের দেখলেই যে চেনা মহল্লায় হইচই পড়ে যাবে, বুঝলে না? 6টা বাচ্চা, 3টে হবে অবিকল আমার মতো, 3টে একেবারে তোমার মতো। আমাদের কোষ দিয়েছি যে, ওরা আমাদের ক্লোন, আমাদের ডুপ্লিকেট। বিপ্লব। হ্যাঁ ইকবাল, বিপ্লব ঘটে যাবে পৃথিবীতে। কি যে কাণ্ড হবে ভাবতেও পারছি না। শুধু জীবন্ত মানুষ কেন, মৃত মানুষকেও ক্লোনিংয়ের মাধ্যমে ফিরিয়ে আনা যাবে। এই ধরো লেনিন, তাঁর দেহ প্রিজার্ভড আছে রাশিয়ায়। লেনিনের মৃতদেহে যদি একটাও বিভাজনশীল কোষ অক্ষত অবস্থায় পাওয়া যায়, তাহলেই আর একজন লেনিন তৈরি করা সম্ভব। তারপর সেই ক্লোনড লেনিন থেকে অজস্র লেনিন। ভাবতে পারছো? ইকবাল অস্ফুটে কেবল ঘাড় নাড়ে। এই জন্যেই আমরা মাতৃগর্ভে ভ্রূণ না ঢুকিয়ে কৃত্রিম পরিবেশে কৃত্রিম মাতৃগর্ভ সৃষ্টি করেছি, যাতে এতটুকুও পরিবেশের প্রভাব না পড়ে। চলো ওঠো, হাত ধুয়ে ল্যাবরেটরিতে ঢুকবো। তোমায় দেখাবো। আমারও একটু কাজ আছে, করে ফেলবো। ইকবালের প্যান্টের পকেটে এই সময় বাজনার শব্দ হলো। পকেট থেকে খুদে মোবাইলটা বার করতে করতে বলল, জ্বালিয়ে মারল। হ্যালো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলছি তো সব ঠিক আছে। হ্যাঁ যখন বলেছি ওই সময়। চলুন স্যার। হাত মুখ ভালোভাবে পরিষ্কার করে গোপীনাথ অ্যান্টি রুমে ঢুকলেন। পেছনে ইকবাল। এই জামা প্যান্ট আগে ছেড়ে ফেলো, বুঝলে? ওই হ্যাঙ্গার থেকে পরপর পোশাকগুলো পরে নাও। গ্লাভস শু পরা হয়ে গেলে সব শেষে অক্সিজেন মাস্ক পরবে। আর একটা কথা, ভেতরে কোনো কথা নয়, শুধু দেখে যাবে। দেখা হয়ে গেলে বেরিয়ে আসবে। আমি কাজ সেরে কয়েকটা টেস্ট করে পরে বেরোবো। তখন তোমার সব কৌতূহলের জবাব দেব, কেমন? জি স্যার। ল্যাবরেটরির দরজা সামান্য ফাঁক করে দুই মুখোশধারী পরপর ঢুকে পড়লেন। পরপর 6টা স্বচ্ছ স্ফটিকের বেলজার, অজস্র কাঁচের টিউব তাদের গায়ে। কত রঙের তরল বয়ে যাচ্ছে টিউবের মধ্যে দিয়ে। বিপ বিপ আলো জ্বলছে। ঘড়ি লাগানো যন্ত্র এবং ডিজিটাল স্ক্রিন। উল্টো দিকের টেবিলে পরপর 4টে কম্পিউটার। তাদের স্ক্রিনে ফুটে উঠছে দুর্বোধ্য সব ডেটা। গোটা ঘরময় হালকা আলো। গোপীনাথ বেলজারের মধ্যে উঁকি দিলেন, হাত নেড়ে ডাকলেন। ইকবাল ঝুঁকে পড়ল। রক্তরং তরল পদার্থের মধ্যে কি যেন ডুবে আছে, অতি ক্ষুদ্র মাংসপিণ্ডের মতো দেখতে। সামান্য সামান্য কাঁপছে। আর বেলজারের গায়ে ইলেকট্রনিক মিটারের কাঁটা তড়াক তড়াক করে লাফিয়ে উঠছে। ইকবাল ইশারায় বোঝালো ও এবার বাইরে যাচ্ছে, ওর দেখা হয়ে গেছে। গোপীনাথ ঘাড় নাড়লেন। ইকবাল বেরিয়ে গেছে। গোপীনাথ পরপর বেলজারগুলো চেক করছেন, সমস্ত ইলেকট্রনিক যন্ত্রগুলো অ্যাডজাস্ট করছেন।
কম্পিউটারে ডেটাগুলো ঢুকিয়ে দিচ্ছেন। রোজই একটু একটু করে চেঞ্জ করতে হয়। ভ্রূণ যত বড় হচ্ছে পরিবেশ তত পাল্টাতে হবে। কম্পিউটারের সাহায্যেই সব কন্ট্রোল হবে। চতুর্থ বেলজারের কাছে দাঁড়িয়েই গোপীনাথ চমকে উঠলেন। এ কি, বেলজারটা ফাঁকা, খটখটে শুকনো। পরেরটা, আরে এটাও তো ফাঁকা। 6 নম্বর খালি, কোনোটারই ভেতরে কিচ্ছু নেই। এর মানে কি? উনি আর নাগার্জুন ছাড়া এই ল্যাবরেটরি রিসার্চ কেউ বিন্দু বিসর্গও জানে না। নাগার্জুন কি করে সম্ভব? একসঙ্গে 24 মাস ধরে পিতাপুত্রের মতো। না 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 না, অন্য কেউ। কিন্তু জানবে কি করে, ঢুকবে কি করে? ঠিক 3টে বেলজার থেকে নিপুণ হাতে সব সরিয়ে ফেলা হয়েছে। হাত তুলুন ডক্টর। ঠান্ডা কর্কশ একটা গলা, পিঠে ঠান্ডা ধাতব নলের স্পর্শ। হ্যান্ডস আপ। যন্ত্রচালিতের মতো হাত তুললেন গোপীনাথ। তার মাথা ঝিমঝিম করছে, শরীর অবশ হয়ে আসছে। এক ঝটকায় তার অক্সিজেন মাস্ক টেনে খুলে দিল আততায়ী। নাকে ভিজে কাপড় চেপে ধরল। কাটা কলা গাছের মতো পড়ে গেলেন গোপীনাথ। চোখে আলুর ঝলকানি, তার সঙ্গে তারস্বরে গায়ত্রী স্তোত্র। ঘুম ভেঙে গেল। রাত সকালে কি মাইকের উৎপাত! হোমা, এ তো আমাদের ঘরের টেলিভিশন, ফুল ভলিউমে বাজছে। এখন টিভিতে 3-4টে আধ্যাত্মিক চ্যানেল, তারই কোনো একটা গেরুয়া বসনা গায়িকা দুলে দুলে গিয়ে চলেছে। কিন্তু তিনি গেলেন কোথায়? উঠে বসে আমার চক্ষু স্থির। অনন্ত সরখেল পাশের বেডে পদ্মাসনে ধ্যানস্থ, চক্ষু নিমিলিত, শুধু নাক দিয়ে এক নাগাড়ে করে যাচ্ছেন। আরে ও অনন্তবাবু, কি করছেন? যা বাবা, এ যে কোনো উত্তর নেই। বাঁ হাত একবার তুলে আমায় থামতে বললেন। ভলিউম কমালাম। ঘরের মধ্যে যেন গায়ত্রীর ঝড় চলছিল। উফ, আচ্ছা লোক একখানা। নিজের কানের মাথা খেয়েছে, আমারটাও যাচ্ছিল। 12:50 করে অনন্ত সরখেল ফোঁস করে একবার নিঃশ্বাস ছাড়লেন। চোখ খুললেন, ফ্যাক করে হেসে বললেন, ডেকে ডেকেও যখন তোমায় তুলতে পারলুম না, তখন দেখলুম এটাই একমাত্র দাওয়াই। তো এখন তো মোটে 6টা বাজে, এত ভোরে উঠতে যাব কেন? মরাল সাপোর্ট দিতে। মরাল সাপোর্ট? এই কাকে? তোমার মাতুল, আমার স্যারকে। একটু আগে বেরিয়ে গেলেন। মামা বেরিয়ে গেছেন? তবে আর বলছি কি, যে আগে আমায় বলে গেলেন মর্নিং ওয়াক করে সোজা চলে যাবেন ডিজির বাংলোয়, ওখানে চা খেয়ে ফিরবেন। আমিও তাই যোগ সাধনা শুরু করে দিলুম। আপনি যোগ সাধনা করছিলেন? আগে হ্যাঁ, কিছুই তো জানলেন না। ইলেকট্রিকের তার, মিটার, এইসব ফালতু ব্যাপার নিয়ে পড়ে রইলে। যেগুলো করছি এগুলো সব প্রাণায়াম, বুঝলে? নিঃশ্বাসের ব্যায়াম, হার্ট, লাংস সব ভালো থাকে। এরপরে করব কপাল ভাতি, তারপর। থাক, চা খেয়েছেন? শেষ করে খাবো, তুমি অর্ডার দাও। দাঁত মুখ ধুয়ে এসো, চা খেতে খেতে প্রোগ্রাম সেট করে নেব। প্রোগ্রাম? হ্যাঁ, স্যার বেরিয়ে গেছেন। কাজকর্ম সেরে কত বেলায় ফিরবেন ঠিক নেই। আমরা এই ফাঁকে একটু শহরটা দেখে নিই। করে 100 টাকা দিয়ে গাইড বুক কিনলুম। এখানে কত কিছু দেখার আছে। এ হলো নিজামের খাস তালুক। 2 রকম ভাষা, 2 রকম খানা। অন্তত সালার জং আর রামজি ফিল্ম সিটি 1 সেগুড়ে বালি। আচ্ছা, মামা কি বলে গেছেন আপনাকে? হ্যাঁ, থাকতে বলেছেন। তোমার সেলফোনটা নিয়ে গেলেন, বললেন দরকার হতে পারে। তবে ওসব ছাড়ুন, কি খাবেন বলুন, আমি কিন্তু দোসা খাবো। আমিও। ব্রেকফাস্টের অর্ডার দিয়ে বাথরুমে ঢুকলাম। দাঁত মাজতে মাজতে মনে হলো, আরে মা তো আর ফোন করলো না।
আচ্ছা, জন আব্রাহামের ফোন নাম্বার তো যোগু মামা নিয়ে যাননি, আমি তো টুকে রেখেছিলাম। জনকে ফোন করলে গোপীনাথের হদিশ পাওয়া যেতে পারে। চোখে মুখে জল দিয়ে হোটেলের রিসেপশনকে দুটো নম্বর দিলাম, একটা কলকাতার, অন্যটা জনের। আমাদের এই হোটেল রামকৃষ্ণ যথেষ্ট চিনছা, বাইরে থেকে অবশ্য বোঝার উপায় নেই। নিচে জমজমাট মার্কেট, আর তারই লাগোয়া স্টেশন, জনবহুল এলাকা, সব রকম খাওয়া দাওয়াও পাওয়া যায়, হায়দ্রাবাদি বাদশাহী থেকে সাউথ ইন্ডিয়ান সবই। ঘরের ফোনটা এই সময় বাজছে, গিয়ে দেখি তো। হ্যালো, কে? টুকলু? হ্যাঁ মা, বলো। সেই লোকটা আর ফোন করেছিল নাকি? না রে, আমি তো কাল কত রাত পর্যন্ত জেগে রইলাম। আচ্ছা, একটা কাজ করতে পারবে? টেলিফোন এক্সচেঞ্জে একবার বাবাকে যোগাযোগ করতে বলো তো। কালকে টাইম বলে দিলে ওরা বলে দিতে পারবে। অ্যাকুরেট টাইম কি আর মনে আছে বাবা? আন্দাজে বলেছি। তোর বাবা এসব পারবে না। পিকলু থাকলেও না হয় কথা ছিল, এত যে দরকারি ফোন তা তো। আচ্ছা ছাড়ো ছাড়ো, আমরা দেখছি। যদি আর ফোন করে আর ভুল করো না, ঠিক আছে? রাখছি। মায়ের ফোনটা সবই রেখেছি, কলিং বেলটা বেজে উঠল। বাহ, খুব এফিশিয়েন্ট হোটেল তো, এত চটপট ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। ঘড়িতে তো মোটে 6:40। উঠতে যাচ্ছি, অনন্ত সরখেল বললেন, দরজা খোলা হয়, আন্দর আ যাও। কিন্তু যে লোক ঘরের ভেতর ঢুকে এলো সে হোটেলের কেউ নয়। দড়ি পাকানো রোগা চেহারা, গায়ের রং বেশ কালো, সাদা কুর্তা পাজামা পরনে। লোকটার হাতে এক টুকরো কাগজ, আমাদের দেখে একটু যেন থতমত খেয়ে গেছে। কাগজে চোখ বুলিয়ে বলল, नमस्ते, आप लोगों में डॉक्टर पाटिल कौन है? पटेल? नहीं नहीं, हम लोग कलकत्ता से आए हैं। ये घर का नंबर 617 है। जी बिल्कुल, लेकिन इधर डॉक्टर पटेल नाम का कोई भी नहीं रहता। ओहो, माफ कीजिएगा, लगता है कोई गलती हो गया। नो नो, इट्स ओके। आप एक काम कीजिए, रिसेप्शन में एक बार पूछ लीजिएगा। जी। লোকটা বেশ দক্ষিণী কায়দায় সবেগে দুদিকে ঘাড় নেড়ে বেরিয়ে গেল। পিছন পিছন গিয়ে দেখলাম সিঁড়ি দিয়ে নামছে তরতর করে। খটকা, একটা খটকা লাগছে। লোকটাকে কি আগেও কোথাও দেখেছি? চেনা চেনা লাগতে শুরু করেছে যে। তাড়াতাড়ি ঘরের টেলিফোন তুললাম। হ্যালো, কাইন্ডলি গেট মি ডক্টর প্যাটেল। আই ডু নট নো হিজ রুম নাম্বার। কাইন্ডলি চেক ইউর রিজার্ভেশন লিস্ট প্লিজ। ইয়েস, so far we know he is staying at this hotel. What name? Dr. Patel. Sorry sir, no accusation in this name. You may be wrong sir. আর ঠিক তখনই আমার মনে পড়ে গেল, এই তো সেই লোকটা, গোলকোন্ডা ফোর্টের সেই গাইড। দুর্গ দেখাবে বলে আমাদের পিছন ছাড়ছিল না। আজ তার পোশাক অন্যরকম, চোখে সুরমা ছিল না, তাই একবারে চিনতে পারিনি। তার মানে জেনে শুনে এসেছিল, নিশ্চিত হতে চেয়েছে আমরা এই হোটেলেই উঠেছে কিনা। কিন্তু কেন? কে এই লোকটা? কে পাঠিয়েছে ওকে? গোপীনাথ রাও কি আরও কিছু নাচ করেছে? মাকে কাল ফোন করলো কেন? তারপর তো আর করেনি। ভাবতে ভাবতে আমার মাথাটা গুলিয়ে যাচ্ছে। এরই মধ্যে রিসেপশন থেকে জানালো ইন্টারন্যাশনাল কল কিছুতেই কানেক্ট করা যাচ্ছে না। মোবাইল ফোন ভয়েস মেলে করা আছে। আমি যোগু মামাকে সবটা জানালাম। মামা জানালেন উনি ফিরতি পথে। ডোসা আর চা এর মধ্যেই এসে গেছে। অনন্তবাবু হুমড়ি খেয়ে পড়েছেন। আলু কারি পাতা তরকারি দিয়ে মেখে সাম্বা আর চাটনি ডুবিয়ে খাচ্ছেন আর আহ বাহ এইসব করছেন। আমার মাথায় ঘুরছে অন্য কথা। মুখে সব কিছু বিস্বাদ হয়ে গেছে। যোগু মামা যখন ঢুকলেন ততক্ষণে চান টান করে আমি একেবারে রেডি। মামা হতাশ গলায় বললেন, বিচিত্র দেশ বুঝলি, বিচিত্র পুলিশি ব্যবস্থা। একজন এত ফেমাস সায়েন্টিস্ট এই শহরেই থাকতেন, তার প্রেজেন্ট স্টেটাস সম্পর্কে কোনো রেকর্ড নেই। নেহাত পট্টনায়ক ছিল, তার ফোন গেছে, তারপর নড়ে চড়ে বসেছে। খোঁজ পেয়েছে শেষ পর্যন্ত? এখনো নয়। আমি তো শটান বলে দিয়েছি, পুলিশের কাছে বিখ্যাত আর কুখ্যাত মানুষদের আপ টু ডেট নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই থাকা দরকার। শুনে ডিজি দাঁত বের করে হাসলো। কি বলবো বলতো, এখনো পর্যন্ত এটুকু জেনেছে গোপীনাথ পৈতৃক বাড়ি ছেড়েছে প্রায় বছর 3।
জ্ঞাতি ভাইদের সঙ্গে যোগাযোগ নেই, ওর বাবা মা বেঁচে নেই, নিজের ভাই বোনও কেউ নেই। হ্যাঁ, তবে এক চেলার নাম শেষ পর্যন্ত পাওয়া গেছে, পুলিশ তার খোঁজ করছে। কিন্তু মামা, এই লোকটা কে বলতো? সকালে যে হোটেলে এলো, কে পাঠালো ওকে? গোপীনাথ? নো আইডিয়া। না, গোপীনাথ কিভাবে জানবে আমরা এখন হায়দ্রাবাদে? কেনই বা পিছনে ফেউ লাগাবে? কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। হঠাৎ কলকাতায় কেনই বা আমার খোঁজ করলো, সেটাও রহস্য। গোপীনাথের চেলার নাম চেয়েছে পুলিশ? জ্ঞাতি ভাইরা বলেছে নাগার্জুন রেড্ডি গোপীনাথের ছাত্র ছিল, কলেজ লাইফ থেকে ওর সঙ্গে সঙ্গে ছায়ার মতো। তবে এই বছর 3 দুজনের মধ্যে যোগাযোগ ছিল কি না জানে না। হঠাৎ বাথরুম থেকে বিকট একটা আর্তনাদ ভেসে এলো। আই বাপ! অনন্ত সরখেল নাচতে নাচতে বেরিয়ে এলেন, সারা গায়ে জল, তোয়ালেটা শুধু জড়িয়ে রয়েছে কোমরে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। এ কি অবস্থা? অনন্তবাবু শিউরে শিউরে উঠছেন, বড় বড় শ্বাস ফেলে বললেন, ডাইনোসরের বাচ্চা ঠিক আমার ঘাড়ে এসে পড়ল। ওরে বাস! কি বললেন? আমরা তো ভেবা চেকা, ঢুকে পড়েছি বাথরুমে, মেঝে তো জলে থই থই করছে। বলছে স্যার, দেখুন এখনো যায়নি হতচ্ছা। ছোট্ট একটা টিকটিকির বাচ্চা জলের মধ্যে কিলবিল করছে। কি তাজ্জব ব্যাপার স্যার! একদিকে কোমরে তরোয়াল জোয়ান মত্ত, পিছন থেকে লবঙ্গ লতিকা। এমনভাবে আয়নাটা সেট করেছে, মনে হচ্ছে যেন সিপাইটার পিছনে দাঁড়িয়ে আছে রূপসী। মশাই, ওটাই তো আসল কারিগরি। এই ম্যাজিক স্কাল্পচার দেখতেই রোজ হাজার হাজার মানুষ আসছে। সালারজং মিউজিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ মেফিস্টোফেলিস মার্গারিটা। আমি তো ভেবে অবাক হয়ে যাচ্ছি, একজন লোক নিজের চেষ্টায় এত বড় মিউজিয়াম গড়ে তুলেছিলেন। ব্রিটিশ মিউজিয়ামের সঙ্গে পাল্লা দিতে পারে, কি বলো? না, অতটা নয়। ব্রিটিশ মিউজিয়াম অনেক বড়। কথাটা হচ্ছে টাকা থাকলেই হয় না, দেখার চোখ চাই। সেটা তৃতীয় সালারজং ইউসুফ আলী খানের ছিল। পড়াশুনোটাও ছিল বিস্তর। 1914 থেকে 1946 পর্যন্ত একেবারে তিলে তিলে। যোগুম, আমার বাকি কথা শোনা হলো না। পুলিশের ডিজি সাহেবের অফিসের ফোন। মামাকে ধরিয়ে দিলাম। একটু সরে গিয়ে মামা কথা বলতে লাগলেন। এখন দাঁড়িয়ে আছে হায়দ্রাবাদের গর্ব সালারজং মিউজিয়ামে। প্রায় ঘন্টা 1.5 ঘুরছি। এখান থেকে যাব 4 মিনার। মায়ের জন্য তো হায়দ্রাবাদি মুক্ত নিয়ে যেতে হবে। কাল সারা দিন নাগার্জুনের নাগাল পায়নি পুলিশ। লাটবাজার ছাড়িয়ে ঘিঞ্জি গলির মধ্যে একটা ঘর ভাড়া করে থাকতো নাগার্জুন। প্রতিবেশীরা জানিয়েছে রোজ ভোর হতে না হতে স্কুটারে বেরিয়ে পড়ত আর ফিরত অনেক রাতে। কাল অবশ্য নাগার্জুন ফেরেনি। ওর পৈতৃক বাড়িতেও খোঁজ নিয়েছিল পুলিশ। সেখান থেকে অবশ্য গোপীনাথের নতুন ঠিকানা পাওয়া গেছে। কাল রাত থেকে সেখানেও পুলিশ পোস্টিং আছে, কিন্তু বাড়িটা সম্পূর্ণ বন্ধ, দরজা জানলা সম্পূর্ণ আটকানো। ভিতরে জনপ্রাণীর সাড়া পর্যন্ত নেই। মামা বলে দিয়েছিলেন কোনো অ্যাকশন যেন না নেওয়া হয়, অপেক্ষা করতে হবে। এই অবসরে অবশ্য অনন্ত সরখেলের ইচ্ছে পূরণ হয়েছে। কাল দুপুরে দেখে এসেছিলাম সিনেমার আজব দুনিয়া, রামোজি ফিল্ম সিটি। কি নেই সেখানে! অবিকল আসলের মতো দেখতে সব নকল চিজ, বাগান, নদী, পাহাড়, ফোয়ারা, নকল শহর, এমনকি নকল ফাইটিং পর্যন্ত। একটা বাড়ির চারিদিক 4 রকম, হাসপাতাল, কোর্ট, থানা, এয়ারপোর্ট। সিনেমার সেট পড়েছে এখানে সেখানে, হই হই করে শুটিং চলছে। যোগুমামা ফোনটা বন্ধ করে এগিয়ে দিলেন। কোনো খবর আছে নাকি? ছোট্ট, আজ সকালে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। নাগার্জুনের স্কুটার দাঁড় করানো ছিল ঘরের দরজার এক পাশে। একজন চাবি নিয়ে এসেছিল। স্কুটারটা স্টার্ট করার সময় পুলিশ ধরে। সে বলে নাগার্জুন ওর স্কুটারটা বেচে দিয়ে গেছে। ওর কাছে কাগজপত্র সব আছে, টাকা দেবার রসিদ পর্যন্ত আছে। তবে নাগার্জুন এখন কোথায় সে জানে না।
লোকটার নাম সৈয়দ তাজউদ্দিন। পুলিশ ভেরিফাই করেছে? হ্যাঁ, লোকটা থাকে গণেশ মার্কেটে, চারমিনারের কাছে। সেখানে পুলিশ গিয়েছিল, গাড়ির কাগজপত্র, রসিদ সব দেখেছে। নাগার্জুনের মোবাইল নম্বরও পেয়েছে ওর কাছ থেকে। বাহ, ধরতে পেরেছে নাগার্জুনকে? না রে, মোবাইলটা সুইচ অফ। তুমি কি বললে? বললাম আপাতত পুলিশ কাস্টাডিতে রাখতে, ডিজি অফিসে নিয়ে আসছে, আমি যাচ্ছি, কথা বলি। তুমি এখন চলে যাচ্ছ? হ্যাঁ রে, তোরা তো এরপর চারমিনারের ওখানে মুক্তোর মার্কেটে যাবি, তারপর ফোন করিস। ফোন তো একটা, কি করে করব? ডিজির মোবাইল নাম্বারটা লিখে নে। যোগুমামা বেরিয়ে গেলেন। আমি অন্যমনস্ক হয়ে পড়লাম। বুনো হাঁসের পিছনে ছুটে বেড়াচ্ছি না তো। ইউরোপিয়ান গ্যালারি শেষ করে নিচে নামছি, হঠাৎ আরে হে তো সেই লোকটা কাল সকালে এসেছিল হোটেলে। সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আমায় দেখে একটু হাসলো, তারপর পাশ কাটিয়ে দুপ করে উঠে গেল। মুহূর্তের জন্য আমি একদম যেন হকচকিয়ে গেছি। সামলে উঠতেই অনন্তবাবুকে একটু দাঁড়াতে বলে ওর পিছন পিছন ফলো করলাম। লোকটা বাঁ দিকে ঘুরে সোজা বড় হল ঘরে ঢুকে গেল। আমিও প্রায় ছুটতে ছুটতে ঢুকে পড়লাম। কোন দিকে গেল? হল ঘর থেকে অন্য গ্যালারিতে যাবার চারদিকে চারটে দরজা। এবার ও কোনটায় ঢুকলো রে বাবা? হল ঘরে দাঁড়িয়ে ভাবলাম, না, তার চেয়ে বাইরের করিডোরে দাঁড়াই, বেরোলেই ধরব। 10 মিনিট কেটে গেল, এলো না তো। তখন মনে পড়ল পিছন দিকে নিচে নামার সিঁড়িও তো আছে। ইস, একটুর জন্য ফসকে গেল। এই লোকটাকে ধরতে পারলে হয়তো কিছু জানা যেত। হ্যাঁ, চলুন। কি গো, সে কোথায়? যাকে ডাকতে গেলে পরিচিত বুঝি? উফ, এইরকম ন্যালা খাপা লোক বোধহয় আর একটাও নেই। বিরক্তিটা চেপে বললাম, ভীষণ আসছে। চারমিনারের পাশের সরু রাস্তা দিয়ে হাঁটছি। প্রায় 5টা বেজে গেছে। কি লোক বাবা! তার মধ্যে দিয়ে ভ্যান, সাইকেল, স্কুটার এই সমস্ত কিছু চলছে, ঠিক কলকাতার বাগরি মার্কেটের মতো। এটা অবশ্য গণেশ মার্কেট। দুদিকে পরপর দোকান, বেশিরভাগই জামা কাপড় আর মুক্তোর, মাঝে মাঝে জুতো আর কিউরিও দোকান। সাইনবোর্ড উর্দু, ইংরেজি আর তেলেগুতে লেখা। আমার বাজারের ভিড় পোষায় না বাবা। আজ মেজাজটাও সত্যি বলতে খানিকটা খিঁচড়েই আছে। অনন্ত সরকার ধীরে সুস্থে মুক্তো নেড়ে চেড়ে দেখছেন। কিনতে হয় কিনুন, নইলে ফিরে চলুন, পরে আসবো। তোমায় নিয়ে আর পারি না হে, এত আনপিসেন্ট কেন? হ্যাঁ, একটু ধৈর্যশীল হও। ধৈর্যং লভতে জ্ঞানং, বুঝলে? আমি বিরক্ত হয়ে সামনের বড় দোকানটায় ঢুকে পড়লাম। পার্ল মিউজিয়াম, সুন্দর সাজানো গোছানো। শোকেসে হরেক ডিজাইনের মুক্তোর গয়না সাজানো আছে, তবে ভেতরটা ফাঁকা, খদ্দের নেই। অল্প বয়সী ছেলেটি এগিয়ে এসে একটা টুল দিল। পিছন পিছন অনন্তবাবুও এসেছেন। ওরা টেবিলের ওপর কানের দুল, নাকচাবি, হার সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। যা দেখছি সবই তো পছন্দ হয়ে যাচ্ছে। অনন্তবাবু আবার ঠিক উল্টো, খালি মাথায় নেড়ে যাচ্ছেন। অনেক ধস্তাধস্তির পর কোটা 4 দুল, 3 সেট বালা, 2টো হার পছন্দ হলো। দাম নিয়ে অনন্তবাবু বলতে যাচ্ছিলেন, প্রৌঢ় মালিক হেসে ছোট্ট প্ল্যাকার্ডটা দেখালেন। ফিক্সড প্রাইস, মোট 780 টাকা। অনন্তবাবু মানি ব্যাগ বের করলেন। যা বাবা, গয়নাগুলো যে মুড়ে দেবে সে কাগজ ফুরিয়ে গেছে। মালিক ছেলেটিকে বকাঝকা করছেন, সে আবার কাগজ খুঁজে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত ক্যাশ বাক্সের তলা থেকে একটা স্পাইরাল প্যাড বের হলো। ছেলেটি বোর্ড উল্টে ফ্যাশ করে প্রথম 2টো পৃষ্ঠা ছিঁড়ে নিল। আমার শরীর দিয়ে বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। প্যাডের আগা গোড়া কম্পিউটারে টাইপ করা, মাঝে মাঝে ছবি। প্রত্যেক পৃষ্ঠার উপরে হেডিং দেওয়া রয়েছে ক্লোনিং টেকনিক। গয়নাগুলো মুড়ে টাকা নিয়ে ছেলেটা ক্যাশ কাউন্টারের দিকে গেল। যা থাকে কপালে। চট করে প্যাডটা ভাঁজ করে জামার নিচে ফেলেছি। অনন্তবাবু, আপনি নিয়ে আসুন, আমি বাইরেই দাঁড়াচ্ছি। হ্যাঁ, প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে অনন্তকাল। টেনশনে আমি ঘামছি। হয়েছে, অনন্তবাবু নামছেন। যাক, দেখতে পেয়েছে তাহলে। কি হলো, ওরা চলে এলে কেন? এমনি, শিগগির চলুন। সব নিয়েছেন তো? হ্যাঁ, এই সেলম্যানটা টেবিল ঘাঁটছিল, বললো কাগজের প্যাডটা খুঁজে পাচ্ছে না। পাবে না তো,
ওটা আমার কাছে। হ্যাঁ, কেন? বলবো, এখন পালিয়ে চলুন। হন হন করে হাঁটছি, পিছনে অনন্ত সরখেল। আমার মোবাইলটা বেজে উঠল। হ্যালো, যোগু মামা বলছি, তোরা এখন কোথায়? চারমিনারের কাছে। এক্সাক্ট লোকেশনটা বল। তাজ হোটেলের সামনে ফুটপাতে। বেশ, ওখানেই দাঁড়া। উই আর অন দ্য ওয়ে, আসছি। অনন্ত সরখেল দাঁড়িয়ে আছেন ফুটপাতের কিনারে, হাতে তার শপিং ব্যাগ। আমি একটু দূরে, এখনো বুক ধরফর করছে। ওরা যদি আমাদের খুঁজতে চলে আসে? ওদের দোকানে ওই প্যাডটা এলো কোত্থেকে? কে নিয়ে এলো? সেই কি যত্ন করে ক্যাশ বাক্সের তলায়? না, ভাবনার জালটা ছিঁড়ে গেল। কালো কাঁচ সাদা সুমো এসে দাঁড়িয়েছে অনন্তবাবুর সামনে, হর্ন দিচ্ছে। আমি উঠে পড়লাম। আলাপ করিয়ে দিই, আমার ভাগ্নে অর্ণব, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড অনন্ত সরখেল, আর ইনি অন্ধ্র পুলিশের ডাইরেক্টর জেনারেল দয়ানন্দ বিশ্বনাথ। আমরা কোথায় যাচ্ছি মামা? দিলখুশনগরে, গোপীনাথের নতুন বাড়ি। ও, গোপীনাথ ফিরেছেন? না। তবে সাদা পোশাকের যে পুলিশ ফোর্স কাল থেকে পোস্টিং ছিল, তারা একটু আগে জানালো পচা গন্ধ বেরোচ্ছে বাড়ির ভেতর থেকে। পচা গন্ধ? ডেড বডি পচার গন্ধ। মনে হচ্ছে কালকে গোপীনাথকে মার্ডার করা হয়েছে। দুদিকে মিশমিশে অন্ধকার, মাঝে মাঝে আলোর ঝলকানিও আছে। নিঃশব্দ টাটা সুমো। ঘিরে রয়েছে কয়েকটি ছায়া মূর্তি। টর্চের আলো জ্বলছে আর নিভছে। গোটা চৌহদ্দি ঘুটঘুটে কালো। সামনের বাংলো বাড়িটা একেবারে নিথর, নিস্তব্ধ হয়ে রয়েছে। তবে ভেতরে কোথাও আলো জ্বলছে। হালকা আভা বেরোচ্ছে বন্ধ দরজা জানলার ফাঁক দিয়ে। বাইরে থেকে কি তালা দেওয়া আছে? এখন তো আর তালা থাকে না স্যার, দরজায় বিল্ট ইন ল্যাচ লক সিস্টেম। বেরিয়ে হ্যান্ডেল ঘুরিয়ে টেনে দিলে বন্ধ, চাবি দিয়ে খুলে ঢুকতে হয়। ভিতর থেকে অবশ্য বাটন তুলে হ্যান্ডেল ঘোরালে খোলা যায়। ও, তবে তো বোঝার উপায় নেই ভেতরে কেউ আছে কিনা। দরজা ভেঙেই ঢুকতে হবে, তাই করুন। বিশ্রী একটা বোঁটকা গন্ধ আসছিল। 5-6 জনের প্রবল ধাক্কায় লক ভেঙে দরজা খুলে গেল। ধক করে তীব্র গন্ধ ধাক্কা মারল আমার নাকে। 1 মিনিট। ওকে ওকে, প্রসিড। নাকে রুমাল দিয়ে ঢুকে পড়েছি বাড়ির ভিতরে। কেউ একজন ঘরের কোণের সুইচগুলো পটপট জ্বেলে দিল। ঝকঝকে নিয়ন আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। দেখলাম আমাদের সঙ্গে 10-12 জন ছোপ ছোপ উর্দি পুলিশ, হাতে স্বয়ংক্রিয় রাইফেল। 3 জন অফিসার আর দয়ানন্দ। প্রথম ঘরটা ড্রয়িং কাম ডাইনিং রুম। 2-3টে সোফা চেয়ার, একদিকে বুক সেলফ, ছোট ডাইনিং টেবিল, সামনে সেন্টার টেবিলে 2টো প্লেট, টুকরো টুকরো রঙিন ভাত, মাংসের হাড়, আধখালি জলের গিলাসও রয়েছে। একটা চশমা, নিচে 1 টুকরো কাগজ। মামা তুললেন রেস্টুরেন্টের বিল। ঘরটা 2টো দরজা, একটা খুললেই রান্নাঘর। গ্যাস ওভেন, বেসিন এসবই রয়েছে। কিছু না ধোয়া বাসনপত্র দেখতে পাচ্ছি। রান্নাঘর পেরোলি ছোট্ট একটা ঘর, সির্ফ একটা সিঙ্গেল বেড খাট পাতা। বিছানার চাদর একেবারে টান টান। মেঝেতে একটা বিছানা মুড়ে রাখা। দেওয়াল আয়না, স্টিলের আলমারি, তার পাল্লা আবার খোলা। ড্রয়িং রুমের 2য় দরজা টান দিতেই সঙ্গে সঙ্গে খুলে গেছে। আলো জ্বলছিল। মাঝারি মাপের ঘরটায় ঢুকেই সবাই দাঁড়িয়ে পড়েছে। হে কি, এ যে ভয়ঙ্কর। রক্তের বন্যা বয়ে গেছে মেঝে দিয়ে। সাদা মেঝেতে রক্ত শুকিয়ে কালচে লাল। রক্ত মাখা 2টো প্যান্ট শার্ট, একটু তফাতে দলা মোচড়া হয়ে পড়ে আছে। 2 জোড়া জুতো এখানে পড়ে আছে। জায়গায় জায়গায় তলা তলা রক্ত। সবকটা আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। মামা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, কোমরে হাত, তীক্ষ্ণ দৃষ্টি। ভালো করে লক্ষ্য করতে চোখে পড়ল রক্তের সরু দাগ
এই ঘর ছাড়িয়ে সামনের বন্ধ দরজা পর্যন্ত সমানে চলে গেছে। মামা অস্ফুটে বললেন, টেনে নিয়ে গেছে। দরজাটা খুলুন তো। আবার একটা প্রবল ধাক্কা। গোপীনাথের ল্যাবরেটরি। হালকা নীলাভ আলো ছড়িয়ে আছে। এক ঝলক দেখেই বোঝা যায় অত্যাধুনিক কম্পিউটারাইজড। কিন্তু কিন্তু এ কি দশা তার? মনে হয় যেন এক পাল খ্যাপা নেকড়ে তাণ্ডব চালিয়েছে এখানে। কম্পিউটারগুলো ভগ্নস্তূপ, তার ঝুলছে, মনিটর সিপিইউ গড়াগড়ি খাচ্ছে, ডিজিটাল অ্যাপারেটাসগুলোর কাঁচ ফেটে চৌচির। এমনকি টেবিল বা র্যাকেট, বেলজার, বিকার, ফানেল টিউব কোনোটাই অক্ষত নেই। যোগমামা ঝুঁকে ঝুঁকে ভাঙা বোলগুলো দেখছেন। রং বেরঙের তলানি জমাট বেঁধে আছে। ভাঙাচোরা টিউব দিয়ে কিছু আগেও তরল চুইয়ে চুইয়ে পড়েছে টেবিলে, তাই সেখানটা ভিজে ভিজে। টেবিলের জায়গায় জায়গায় শূন্যতা একেবারে হা হা করছে। স্পষ্ট বোঝা যায় ধ্বংসকাণ্ডের আগে কে বা কারা আসল জিনিসগুলো নিপুণ দক্ষতায় তুলে নিয়ে গেছে। কিন্তু মৃতদেহ দুটো, টর্চ মারতে দেখা গেল রক্তমাখা মৃতদেহ হিঁচিড়ে নিয়ে যাওয়ার লম্বা দাগ। সেই রেখা শেষ হয়েছে ল্যাবরেটরির অন্য প্রান্তের দরজা পর্যন্ত গিয়ে। কি আশ্চর্য! এই দরজায় হাতল ঘোরাতেই খুলে গেল। এটা বাংলোর পিছনের দরজা। বাইরে ঘোর অন্ধকার। বাড়ির কম্পাউন্ড। 3 ধাপ সিঁড়ি বেয়ে নেমে নিচে নেমে এসেছি। দয়ানন্দ টর্চ জ্বাললেন। এখনো ঘাসের উপর গাড়ির টায়ারের দাগ, অর্থাৎ লাশ দুটোকে এখান থেকেই গাড়িতে চাপানো হয়েছে। ডক্টর মুখার্জি, এদিকে। যোগু মামার চিবুকে হাত, কপালে ভাঁজ। বিড়বিড় করে বললেন, কিন্তু এত পরিশ্রম করলো কেন? লাশ দুটোকে এই অবধি টেনে আনার কি দরকার ছিল? ভেরি সিম্পল ডক্টর মুখার্জি। ওরা অপারেশনটা করতে চেয়েছে লোকচক্ষুর আড়ালে। বাড়ির সামনের দিকে হলে রাস্তা থেকে কারো চোখে পড়তে পারত। আপনি বলছেন ডেড বডি নিয়ে গেছে? অফকোর্স, দুটো ডেড বডি, দুটোই রক্তমাখা পোশাক। নাক দিয়ে একটা শব্দ করে যোগুমামা ফের ডুবে গেলেন নিজের মধ্যে। ঢুকে গেলেন ল্যাবরেটরির ভগ্ন স্তূপে। কম্পিউটার টেবিলের ড্রয়ার টেনে টেনে দেখছেন। কাবার্ডগুলো খুলে দেখছেন। অস্থির ছটফট করছেন। কি যে খুঁজছেন কে জানে। ঘরের এক কোণে উল্টে পড়ে আছে একটা অক্সিজেন মাস্ক এবং একজোড়া গ্লাভস। তুলে দেখলেন, আবার তাকে নামিয়ে রাখলেন। তারপর হন্তদন্ত হয়ে চলে গেলেন অ্যান্টি রুমে। পরপর জুতো রাখা, রক্ত গড়িয়ে এসেছে। পাশে দুটো ওয়াল ক্যাবিনেট। একটায় লেখা গোপীনাথ রাও, অন্যটায় নাগার্জুন রেড্ডি। দুটোই তিনি খুলে ফেললেন। কাগজপত্র টেনে বার করছেন, একটা দুটো পকেটে ঢোকাচ্ছেন। একটা টুলের উপর ভাঁজ করা কয়েকটা চিরকুট, তার উপর এক গোছা কয়েন চাপা দেওয়া। সবগুলো বুক পকেটে ঢোকালেন। গোড়ালি তুলে রক্তটা টপকে গিয়ে কিচেনে ঢুকলেন। পাশ কাটিয়ে বেডরুম, আধ খোলা আলমারি। লকারে অবশ্য চাবি ঝুলছিল। লকারে হাত ঢুকিয়ে হাঁটকাচ্ছেন। বড় একটা ওয়ালেট বেরিয়ে এলো। ভিতরে পাসপোর্ট, ব্যাংক পাসবুক। ওয়ালেটটা নিয়ে নিলেন তিনি। এসে বসলেন ড্রয়িং রুমে। ডিজিকে এবার বললেন, একটা সিগারেট পেলে বড় ভালো হতো। এই তো নিন না। এ কি, এটা কি হচ্ছে? তুমি নাকি সিগারেট ছেড়ে দিয়েছ? ছাড়িনি, তবে চেষ্টা করছি রে। কিন্তু এখন নিকোটিন খুব দরকার। ব্রেন সেলগুলো ফাংশন করছে না। সিগারেটে গাঁজার মতো টান দিলেন পার তিনেক। তারপর কালো ধোঁয়া ছেড়ে মামা বললেন, মিস্টার বিশ্বনাথ, এখন আমাদের করণীয় কি কি? ফার্স্ট অফ অল 24 আওয়ার্স পুলিশ পোস্টিং। সিজার লিস্ট করতে হবে। ফরেন্সিক রিপোর্টের জন্য রক্তমাখা কাপড়গুলো সব নিতে হবে। অ্যালার্ট পাঠাতে হবে। কোনো সন্দেহজনক গাড়ি দেখলেই আটক করতে হবে। ইয়েস, স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায়। গাড়ি মানে ছোট গাড়ি নয়। চাকার দাগ দেখে মনে হলো সুমো, কোয়ালিস, বোলেরো, এরকম বড় গাড়ি। মামা, আরেকটা জিনিস পেয়েছি। এতক্ষণ আমি দোনামোনা করছিলাম
জামার ভেতর থেকে স্পাইরাল প্যাডটা টেনে বের করে এবারে এগিয়ে দিলাম। এইটা একবার দেখো তো। যোগু মামা প্যাডটা দেখেই লাফিয়ে উঠলেন। আরে এটা কোত্থেকে পেলি? প্রথম দুটো পাতা কই? মামাকে পুরো ঘটনাটা বললাম। মুহূর্তে যোগু মামার চোখ সরু হয়ে গেল, কপালে ভ্রুকুঞ্চন। বললেন, বিশ্বনাথ, এখনই আমাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে ছুটতে হবে। কোথায়? যেখান থেকে কেনা হয়েছে। টুকলো? পার্ল মিউজিয়াম, গণেশ মার্কেট। কিন্তু স্যার, এখন তো রাত 9টা, দোকান তো বন্ধ হয়ে গেছে। সে হোক, বাড়ি খুঁজে বের করতে হবে। মারাত্মক লিঙ্ক পাওয়া গেছে। টুকলো, অনন্তবাবু কোথায়? ডাকতো। ডাকতে হলো না। হাউমাউ করতে করতে অনন্তবাবু নিজেই এসে ঝাঁপিয়ে এলেন ঘরের মধ্যে। চোখ দুটো পুরো রাজভোগ, ঠিকরে বেরিয়ে এসেছে। মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে, উফ। ও অনন্তবাবু, আরে শান্ত হন, এই তো আমরা। কোথায় ভূত? অনন্ত সরখেলের চোয়াল আটকে গেছে, কথা বেরোচ্ছে না। হাত দিয়ে বাইরের দিকে দেখাচ্ছেন। দয়ানন্দ বিশ্বনাথ খানিকটা ইশারা করলেন। দুজন পুলিশ অফিসারের সঙ্গে 6 জন আর্ম পুলিশ ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। মিনিট খানেকের মধ্যে যে লোকটাকে নিয়ে তারা ফিরলেন, তাকে এই ঘন অন্ধকারে ফাঁকা মাঠের মধ্যে ফুঁড়ে উঠতে দেখলে যে কোনো লোক ভয় পাবে। কালো কুচকুচে গায়ের রং, উস্কো খুস্কো চুল, কোটরে ঢাকা চোখ, মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, খালি গা একটা সাদা লুঙ্গি পরনে। লোকটির হাত দুটো জড়ো করা। ডিজির দিকে মাথা ঝাঁকিয়ে সে গল গল করে তেলেগু ভাষায় কি সব বলে যেতে লাগলো। দয়ানন্দ তাকে একই ভাষায় পরপর প্রশ্ন করে যেতে লাগলেন। সেও একই সমানের জবাব দিয়ে যেতে থাকলো। দয়ানন্দ শুনছেন, মাথা উপর নিচ করছেন। আর ওদিকে অনন্ত সরখেল লোকটাকে একবার দেখেই দুহাতে মুখ ঢেকেছেন। সওয়াল জবাব শেষ হলো। দয়ানন্দ ইশারায় তাকে বসতে বললেন। কালো মূর্তিটা মেঝেতে বসেছে। যোগু মামার দিকে ফিরে দয়ানন্দ বললেন, ওর নাম কৃষ্ণাপ্পা। বলছে গোপীনাথের সঙ্গে গত 30 বছর ধরে আছে। গোপীনাথই ওকে মানুষ করেছেন। ও কি কিছু দেখেছে? হ্যাঁ ডক্টর মুখার্জি, কাল সকালে গোপীনাথের সঙ্গে একটি ছেলে আসে। কয়েকদিন আগেও এসেছিল, অ্যাসিস্ট্যান্ট নাগার্জুনের বন্ধু। কাল নাগার্জুন ছিল না। গোপীনাথ ওই ছেলেটার সঙ্গে লাঞ্চ সারেন, তারপর তাকে নিয়ে ঢুকে যান ল্যাবরেটরির অ্যান্টি চেম্বারে। ও কিচেনে খেতে বসেছিল। হঠাৎ গ্রিল খোলার শব্দ পেয়ে দেখে 4-5 জন কালো মুখোশ পরা লোক ঢুকছে, প্রত্যেকের হাতে রাইফেল। এই পর্যন্ত দেখেই ও বুঝতে পারে কি ঘটতে চলেছে। প্রাণ ভয় বেডরুমের দরজা খুলে ঊর্ধ্বশ্বাসে ছুট দেয়। তারপর কি হয়েছে দেখেনি? না, ছুটতে ছুটতে বড় রাস্তায় এসে একটা বাস পায়, বাসে উঠে পড়ে। অনেকটা দূরে গিয়ে বাস থেকে নেমে একটা বস্তিতে ঢুকে পড়ে। সেই বস্তিতে ওর এক ভাই থাকে, সেখানেই কাল রাত কাটিয়েছে। আতঙ্কে ঘুমাতে পারেনি, আজ সারাদিন ওখানেই লুকিয়েছিল। তারপর আজ অন্ধকার নামতে। 1 মিনিট মিস্টার বিশ্বনাথ, জিজ্ঞেস করুন তো, ও কাল কোনো শব্দ পায়নি? কোনো জোরালো আওয়াজ? দয়ানন্দ জিজ্ঞেস করলেন। কৃষ্ণাপ্পা সবেগে ঘাড় নেড়ে কিছু বলল। না, আসলে ওই লোকগুলো সামনের গেট দিয়ে ঢুকতেই ও দৌড় দিয়েছিল। তাহলে আজ এসেছে কেন? ওর বিশ্বাস মালিককে ওই বদমাশগুলো খুন করেছে। পুলিশ খবর পেয়ে নিশ্চয়ই আসবে, তাই লুকিয়ে চুরিয়ে ঘোরাঘুরি করছিল। আমাদের কাছে এখন শেল্টার চাইছে, বলছে ওরা আমায় মেরে ফেলবে। মাত্র একবারই ফায়ারিং করতে হয়েছে, ব্ল্যাঙ্ক ফায়ারিং, স্রেফ ভয় দেখাতে। নিঃশব্দ রাতের বুকে সেই আওয়াজে এমন বিকট শুনিয়েছে, গভীর সুষুপ্তিতে ঘুমিয়ে থাকা আফজলগঞ্জ মুহূর্তে সচকিত হয়ে উঠেছিল। কিন্তু গোটা অপারেশন হয়েছে এত তড়িৎ গতিতে যে পাড়া প্রতিবেশী বেরিয়ে আসার আগেই হানাদাররা মিলিয়ে গেছে। আমার এক দাদু ছিলেন পুলিশের বড় সাহেব। মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন, পুলিশ যদি চায় একদিনে সব ক্রিমিনালকে ঠান্ডা করে দিতে পারে, কিন্তু চায় না যে। সত্যি আমার ধারণা ছিল না পুলিশ এরকম দক্ষতায় অ্যাকশন করতে পারে। পুরো প্ল্যান কষে বেরোতে বেরোতে রাত 11:15। ঠিক 11টায় 10টা সাদা অ্যাম্বাসাডারের কনভয় নিঃশব্দে পৌঁছে গেল খানদানি মহল্লা আফজলগঞ্জে।
হাফেজ আলীর চক মেলানো হাভেলি খুঁজে পেতে 2 মিনিট। গণেশ মার্কেটে পার্ল মিউজিয়ামের কর্মচারীটা গাড়িতেই ছিল। প্রতিটি গাড়ি থেকে নামলো কালো পোশাকে ঢাকা 5 জন, প্রত্যেকের হাতে রাইফেল। ঠিক ডাকাতের স্টাইলে ভেঙে গেল হাভেলির প্রধান ফটক। শেষ গাড়ি থেকে নামলেন ডিজি, যোগু মামা আর আমি। বিরাট বাড়ি, প্রায় 20 জন বাসিন্দা। কারো কিচ্ছু করার ছিল না। ঘুম ভাঙা চোখে তারা ফ্যাল ফ্যাল করে দেখল বুকের উপর রাইফেলের নল। বাড়ির কর্তা হাফেজ আলী অবশ্য পোড় খাওয়া মানুষ, থাকে বাড়ির 3 তলায় আলাদা ফ্ল্যাটে। সে যখন কিছুই বলছে না, যোগুমামা আচমকা পকেট থেকে রিভলভারটা বের করে চালিয়ে দিলেন। উল্টো দিকের ঝাড়বাতিটা ঝনঝন করে ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে হাফেজ আলী একেবারে ব্রেক করে গেল। বাড়ি থেকে উদ্ধার হলো বেশ কিছু আগ্নেয়াস্ত্র, AK-47, কালাশনিকভ, লাইট স্টেন গান, কার্তুজ, হ্যান্ড গ্রেনেড এবং ল্যান্ডমাইন। সবচেয়ে বড় অস্ত্র ভাণ্ডার পাওয়া গেল হাভেলির লাগোয়া মসজিদে। বাড়ি থেকে আলাদা সুড়ঙ্গ পথ আছে। মসজিদ থেকে অজস্র আগ্নেয়াস্ত্র ছাড়াও পাওয়া গেল নানা রকম আধুনিক বিস্ফোরক। ততক্ষণে জেরার মুখে সব স্বীকার করেছে হাফেজ। পার্ল মিউজিয়ামের ব্যবসা বাইরের মুখোশ, আসল পেশা ISI এর গুপ্তচর বৃত্তি। তার বাড়ি মসজিদ হচ্ছে স্টোরেজ পয়েন্ট। এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামিনেশন সাপ্লাই হয় দক্ষিণ পূর্ব এবং পূর্ব ভারতে। আরও একটা অদ্ভুত ব্যাপার জানলাম, একদিকে মৌলবাদী সঙ্গীদের যেমন সাহায্য করা হয়, তেমনি মাওয়িস্ট উগ্রপন্থী এবং আলফা বোরো সকলেই অস্ত্র সাহায্য পেয়ে থাকে। এদের মূল উদ্দেশ্য ভারত জুড়ে অস্থিরতা জারি রাখা। কিন্তু যে সূত্র ধরে আমরা পৌঁছে গেলাম এই পর্যন্ত, সেই স্পাইরাল প্যাড যার গোড়া থেকে শেষ পর্যন্ত ক্লোনিং টেকনিক, হাফেজের পার্ল মিউজিয়ামে ওই প্যাড এলো কিভাবে? হাফেজ জানালো তার ছেলে ইকবাল ওই প্যাডটা দিন 15 আগে এনে রেখেছিল দোকানে, সময় পেলে পড়বে বলে। তার এক বন্ধু দিয়েছিল। হাফেজ আর কিছুই জানে না। ইকবাল কোথায়? হাফেজ জেরায় বলল ব্যাটা বলে গেছে তার ফিরতে কদিন দেরি হবে, বড় অপারেশন, কয়েক কোটি টাকার ডিল। ইকবালের নিজস্ব গ্যাং আছে, সুপারি কিলারের কাজ করে, টাকা নিয়ে কিডন্যাপিং, মার্ডার সব রকম দুষ্কর্মই করে। আসলে সে ইন্টারন্যাশনাল মাফিয়া সার্কিটের সঙ্গে যুক্ত। দক্ষিণ এবং পশ্চিম ভারত তার কাজের জায়গা। শুনতে শুনতে আমি তো ঘেমে যাচ্ছিলাম। হাফেজ কিন্তু নির্লিপ্ত। সে বোধ হয় তৈরি ছিল কোনো না কোনো দিন তাকে ধরা পড়তে হবে। বাপ বেটা দুজনেই সিদ্ধ পুরুষ। হে বলে আমায় দেখ, ও বলে আমায়। যোগুমামা একবার বললেন, ইকবালের মোবাইলে তোমার মোবাইল থেকে ফোন করো। হাফেজ ফোন করতেই যাচ্ছিল, হঠাৎ কি মনে হতে মামা তাকে থামিয়ে দিয়ে বললেন, ছেড়ে দাও, এখনই দরকার নেই। পোস্ট অপারেশন ইন্টারোগেশন চলেছে ডিজি দয়ানন্দ বিশ্বনাথের অফিসে রাত 3টে পর্যন্ত। তার আগে মসজিদ এবং হাভেলিতে পুলিশ ফোর্স বসানো হয়েছে। সমস্ত বাসিন্দাকে অ্যারেস্ট করে দুটোই সিল করে দেওয়া হয়েছে। আমাদের হোটেলে ফিরতে ফিরতে প্রায় ভোর 4টে। অনন্ত সরখেল হোটেলেই ছিলেন, অসাড়ে ঘুমোচ্ছিলেন। এখন সকাল 9টা। চোখ মুখে জল দিয়ে দাঁত মেজে চা বিস্কুট খাচ্ছিলাম। ইন্টারকম বাজছে। মামার গলা। উঠেছিস? হ্যাঁ হ্যাঁ উঠেছি। বিশ্বনাথ সাহেব এসেছেন। যাচ্ছি। দরজা খুলে বেরোতেই দেখি লম্বা লম্বা 2-3 জন লোক করিডোরে ঘোরাঘুরি করছে। আমায় দেখে সরে দাঁড়ালো। ও বুঝেছি, পুলিশ থেকে সিকিউরিটি দিয়েছে। যোগুমামা কিন্তু বিছানায়, সামনে এক গাদা কাগজপত্র। গোপীনাথের পাসপোর্টে ওয়ালেটটাও রয়েছে। দয়ানন্দ বসে আছেন সামনে সোফায়। কিছু ঘুরতে সাপ বেরিয়ে পড়লো যে ডক্টর মুখার্জি। আমাদের কপালটাই এরকম ডিজি সাহেব, ছোটোখাটো কিছু হয়ই না। এবারে দেখুন না, কোথাও কিচ্ছু নেই, একটা ফোন এলো। আমায় একজন একটা খবর দিলেন। সেই বিজ্ঞানীকে খুঁজে বের করতে গিয়ে কী যে অবস্থা। সেই আসল কাজটাই এখনো বাকি।
গোপীনাথকে খুঁজে পাইনি। তাকে আর পাবে কোথায়? সে তো খুন হয়ে গেছে। ডেড বডি তো পেতে হবে রে, আর খুনিদের তাদের ধরতে হবে না? ভালো কথা। ফরেন্সিক রিপোর্ট কখন দেখছি? দুপুরের মধ্যে। গুড। দয়ানন্দ সাহেব, আপনি চট করে আজ বিকেলের রাঁচি ফ্লাইটের টিকিট কেটে ফেলুন, সঙ্গে এনাফ পুলিশ ফোর্স। ঝাড়খণ্ড পুলিশের ডিজিকে শুধু এইটুকুই বলুন, আমাদের সব রকম সাপোর্ট দিতে হবে। এয়ারপোর্ট থেকে সোজা আমরা বেরিয়ে যাব। রাঁচি যাব? ঠিক, রাঁচি নয়, রাঁচি থেকে ঘন্টা 2-এর পথ। অন্তত আমার ডিডাকশন তাই বলছে। এই ঝুঁকিটা নিতেই হবে, মনে হয় ভুল হবে না। হ্যাঁ, কৃষ্ণাপ্পা আমাদের সঙ্গে যাবে কিন্তু। আচ্ছা, এই ইকবাল কাশিমও কি খুনের সঙ্গে জড়িত? 100%। ওদের দোকানের ওই প্যাডটা শুধু ক্লু নয়, অ্যান্টি রুমে টুলের উপর ওর পকেটের কাগজপত্র রাখা ছিল। গোপীনাথের সঙ্গে ল্যাবরেটরিতে কাজ করার সময় বের করে রেখেছিল। বেরোবার পর পকেটে ঢোকাতে ভুলে যায়। সেই কাগজ চিরকুটের মধ্যেও পার্ল মিউজিয়াম নামে ভিজিটিং কার্ড ছিল। কিন্তু মামা, বিজ্ঞানীকে খুন করে ওদের লাভ কি? খুনের মোটিভ কি? আমার কাছেও এখনো ক্লিয়ার নয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, আমাদের ইকবালকে ধরতে হবে। হি ইজ দ্য কিংপিন। একটা কাজ করবেন ডিজি সাহেব, এই ইকবালের বাপটাকে নিয়ে আসুন তো আপনার অফিসে। ওর সেলফোনগুলো কোথায়? চালু না বন্ধ? এটা বন্ধ ছিল, অন্যটা সাইলেন্ট মোডে রেখেছি। তার মানে নিশ্চয়ই কল এসে থাকবে। গুড। কার কার কল জানা যাবে। আজ ওকে দিয়ে ছেলেকে ফোন করাতে হবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, নইলে ইনফরমেশন পাচার করে দেবে ইকবালকে। আচ্ছা, পার্ল মিউজিয়াম বন্ধ তো? ছোকরা কর্মচারী আমার কাছে। আর গোপীনাথের বাড়িতে একজন পুলিশ অফিসার, 2 জন আর্মড পুলিশ ভেতরে পোস্টেড। বাইরে থেকে লক, ভিতরে কেউ যে আছে বোঝা যাবে না। গুড। ফোন এলে? ল্যান্ডলাইন 2টো, একটা টেলিফ্যাক্স। ফ্যাক্স অন করে দিয়েছি, অন্যটায় আনসারিং মেশিন চালু আছে। অফিসারকে বলেছি যা যা ফোন আসবে সব নোট করে রাখতে। ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে, আপনি অফিসে যান, আমরা আসছি। আমরা ডিজি অফিসে। সাজানো বিশাল ঘর, মাঝখানে এসি চলছে। হাফেজকে আনবো? হ্যাঁ, ওর সেলফোন দুটো দেখি। এই যে, একটা সুইচ অফ, অন্যটায় 2টো দেখছি মিসড কল আছে। একটা বিদেশের কল, অন্যটা করেছে আই গেস ইকবাল। 2 জন পুলিশ হাফেজ আলীকে পৌঁছে দিয়ে গেল। কাল রাতে ভালো করে দেখিনি, চোখ ও মুখ, গোঁফ নেই, বড় লালচে দাঁড়ি, মরা মাছের মতো চোখ। আদাব জানিয়ে বসল। যোগু মামা সোজাসুজি হিন্দিতে বললেন, মিস্টার হাফেজ, ক্রিমিনাল মারতে আমার একটু হাত কাঁপে না। আপনি কাল তার প্রমাণ পেয়েছেন। আপনি ছেলেকে একটা ফোন করবেন। যা বলছি তার একটাও বেশি শব্দ খরচ করবেন না। হাফেজ নিষ্পলক চোখে তার দিকে তাকিয়েই আছে। শুধু জিজ্ঞেস করবেন কবে বাড়ি ফিরছে, ব্যাস, আর কিছু না। ও আপনাকে আধ ঘন্টা আগে ফোন করেছিল। বলবেন টয়লেটে ছিলেন, বাড়ির সব খবর ঠিক আছে। কোনো কথা না বলে হাফেজ আলী হাত বাড়িয়ে দিল। ভারতের ম্যাপটা মনে কর। আন্ধ্রা থেকে ছত্তিশগড়, ওড়িশার পাহাড় জঙ্গলে বর্ডার এলাকা হয়ে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে তো পাহাড় জঙ্গল অর্ধেকের বেশি। ছোটনাগপুর, সিংভূম। ঝাড়খণ্ড থেকে বিহারের মুজফ্ফরপুর হয়ে নেপালের রক্সৌল। একটা আঁকাবাঁকা লাইন, একটা করিডোর। এই করিডোর দিয়েই অবাধে ঘোরাঘুরি করছে মাওবাদীরা। এই বিস্তীর্ণ এলাকা তাদের মুক্তাঞ্চল। এই অঞ্চলের অধিকাংশ মানুষই উপজাতি, আদিবাসী, খুবই গরিব। তাদেরকে একজোট করার চেষ্টা হচ্ছে। মাঝে মাঝে হানা দিচ্ছে শহরে, লোকালয়ে। চোরাগোপ্তা খুন করে, আতঙ্ক সৃষ্টি করে গা ঢাকা দিচ্ছে গভীর জঙ্গলে। আমাদের রাজ্যেও তো ওরা অ্যাটাক করছে তো। ওদের টার্গেট বর্ডার জেলাগুলো, দুর্গম জঙ্গলমহল, আদিবাসী গরিব মানুষদের বাস।
কিন্তু আমি বুঝতে পারছি না, হঠাৎ মামা তুমি মাওবাদীদের নিয়ে পড়লে কেন? ওদের সঙ্গে গোপীনাথ ক্লোনিংয়ের কি? দেখা যাক। আসলে আমি নিজের মতো করে একটা অঙ্ক সাজানোর মেলানোর চেষ্টা করছি, বুঝলি। ইকবালদের ফ্যামিলি বিজনেস টেররিস্টদের সাহায্য করা, ওরা ISI এর এজেন্ট। মাওবাদী নকশালদেরও ওরা আর্মস সাপ্লাই করে। তাহলে কি গোপীনাথের আশ্চর্য আবিষ্কার মাওয়িস্টদের সাহায্যে ভায়া নেপাল পাচার করার প্ল্যান করেছে? স্ট্রেট করিডোর। এবার প্রশ্ন, গোপীনাথকে মেরে ফেলে কি লাভ? ওকে জীবন্ত পাচার করতে পারলে বিরাট ডিল, বুঝলি টুকলু। অনেক প্রশ্ন। ইকবালকে ধরে ফেলতে পারলে সব উত্তর পেয়ে যাব। সামনে সিটে যোগু মামা আর আমি, মাঝের সিটে দয়ানন্দ, অনন্তবাবু, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার SPO আছেন। পিছনে দুজন সশস্ত্র পুলিশ এবং কৃষ্ণাপ্পা। পুলিশের সুমো এখন ঝড়ের গতিতে ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে 33 ধরে জামশেদপুরের দিকে। পিছনে আরও 6টা গাড়ির কনভয়। দুদিকে পিচ ঢালা অন্ধকার, মাঝে মাঝে আলোর কিছু ফুলকি গ্রাম লোকালয়ে চোখে পড়তেই থাকে। পাহাড়ের কালো কালো ভুতুড়ে ছায়া যেন পিছনে সরে যাচ্ছে। দুপুর 2টোয় ফরেন্সিক রিপোর্ট হাতে এসেছে। দেখি যোগু মামা তো ভয়ানক উত্তেজিত। ইয়া, দেখলি? মামা, কি দেখব? রক্ত। হ্যাঁ, রক্ত দিয়েই চেনা যায়। আহা, বেচারারা বড্ড ভুল করে ফেলল। কি ভুল? সাংঘাতিক ভুল। বলতে বলতে যোগু মামা নিজেকে গুটিয়ে নিলেন, বললেন, এখন থাক, পরে বলবো। এয়ারপোর্টে ছুটতে হবে, রেডি হয়ে নে। আমরা ঠিক যাচ্ছি কোথায়? অ্যাকচুয়াল লোকেশনটা কি? আসান বনি, জামশেদপুরের কাছেই একটা গ্রাম, ঠিক দলমা পাহাড়ের নিচে। রাঁচি এয়ারপোর্টে ঝাড়খণ্ড পুলিশের ডিজি আমাদের রিসিভ করলেন। অন্ধ্র থেকে 6 জন কমান্ডো ট্রেন্ড পুলিশকে নিয়ে এসেছেন দয়ানন্দ। সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধে 7টা। টিপটিপ বৃষ্টি শুরু হলো। ওয়াইপার উঠছে নামছে, হেডলাইটের আলো সুরঙ্গ দিয়ে ছুটছে কনভয়। তোর মোবাইলে সিগন্যাল আছে? হ্যাঁ। বুক পকেট থেকে চিরকুট বার করলেন যোগু মামা। চশমাটা তুলে মোবাইলের আলোয় দেখলেন, তারপর পুটপুট করে নম্বর টিপতে শুরু করলেন। হ্যালো, আসান বনি রিসর্ট, কে বলছেন? ম্যানেজার বাবুকে দিন। ও শুনুন, আমরা কয়েকজন জামশেদপুর হয়ে যাচ্ছি, ঘাটশিলা থেকে আসছি। 2টো ডাবল বেডরুম হবে? হ্যাঁ, কাল সকালে। আচ্ছা, হ্যাঁ, ফোন করে আসবো। ফোন বন্ধ করে যোগু মামা বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, বললেন, মিলে গেছে। নেকড়েগুলো নির্ঘাত ওখানেই আছে। মিস্টার বিশ্বনাথ, আমাদের তৈরি থাকতে হবে। এনকাউন্টার অবশ্যম্ভাবী। যোগু মামা চুপ করে গেলেন। আরে বাবা, অন্যদের এত ধোঁয়াশায় রাখা কেন? অদ্ভুত মানুষ একখানা সত্যি। মামা, একটা কথা বলবে? বল। হঠাৎ আমরা আসানমণি যাচ্ছি কেন? তুই হঠাৎ না বোকা হয়ে যাস রে। খুব সোজা, ইকবালদের ধরতে। হলো? না, হলো না। ইকবালরা যে ওখানেই আছে সেটা কিভাবে গেস করছো? 2 2 4 মিলিয়ে। গোপীনাথের অ্যান্টিরুম থেকে পাওয়া যে কাগজের চিরকুট কার্ডের গোছা থেকে পার্ল মিউজিয়ামের কার্ড পেয়েছিলাম, তার মধ্যেই ছিল আসান বানি রিসর্টের ফোন নম্বর লেখা কাগজটা। নিচে রিসর্টের ঠিকানা, উল্টো দিকে লেখা 7 থেকে 14 সেপ্টেম্বর। নিচে স্ট্যাম্প মেরে সই, বুকিং স্লিপ। ইকবালের পকেট থেকে বেরিয়েছে। সুতরাং এটুকু ধরে নেওয়া যেতে পারে ইকবালই বুক করেছে। সকালে ওর বাবাকে দিয়ে ফোন করিয়ে জানা গেল আজ ফিরতে পারছি না, ডিল কমপ্লিট হয়নি। আজ 13 তারিখ, হিসেব মতো কাল অবধি বুকিং আছে। রিসর্টের মেয়েটাও সে কথা বলল, সব ঘর ফুল। এটা অফ সিজন, এই সময় তো অত ট্যুরিস্ট থাকে না। হ্যাঁ, এইবার পরিষ্কার হলো যে একটু আগে তুমি মাওবাদীদের কথা বলছিলে কেন। ঠিক, আসানবানি রিসর্টটা শহর থেকে বেশ দূরে। আইডিয়াল প্লেস। গায়ে দলমা পাহাড়ের ঘন জঙ্গল,
মাওবাদীদের মুক্তাঞ্চল। দয়ানন্দ বিশ্বনাথ বাংলা বোঝেন না, এসপি দত্ত বাঙালি, বললেন, ওরা কতজন থাকতে পারে? অ্যাট লিস্ট 20 জন। আমাদের 35 জনের ফোর্স যথেষ্ট। হ্যাঁ। বৃষ্টি ধরে এসেছে, গাড়ির কাছে ফোঁটা ফোঁটা জল, দুধারে হঠাৎ আলোকিত এলাকা, দোকানপাট, বাজার, চারিদিকে বসতি। মামা বললেন, দলমা পাহাড়ে চড়ার মেন রাস্তা, এসে গেছি। ঠিক 10 মিনিটের মাথায় মামা ইশারা করলেন। অভিজ্ঞ ড্রাইভার সাইড ঘেঁষে দাঁড় করালো। পিছনের সবকটা গাড়ি পরপর দাঁড়িয়ে পড়েছে। হাইওয়ে ডান দিকে কোনা কোণে বড় ক্লোসাইন, আসান বনি হেলথ রিসর্ট। এখানে দাঁড়ানো যাবে না, হাইওয়েতে গাড়ি আসা যাওয়া করছে। ফোর্সকে নির্দেশ দিন পুরো রিসর্টটা ঘিরে ফেলুক। 3 জন নিচে, 2 জন পাঁচিলে উঠবে। ঠিক 5 মিনিট পরে অ্যাকশন শুরু। আমরা গাড়ি নিয়ে রিসর্টের গেটের দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকছে 5 জন। ওরা গেটের পাশে পজিশন নেবে। স্যার আমার কি হবে? কিছুই হবে না, আপনি গাড়িতেই থাকবেন। ড্রাইভার সেফলি আপনাকে নিয়ে দূরে পার্ক করবে, ঘুমোবেন। আমরা এসে ডেকে তুলব। ফুঁস করে নিঃশ্বাসের শব্দ হলো। গাড়ি চলে এসেছে মেন গেটের কাছে। নিস্তব্ধ চতুর্দিক, গেট বন্ধ। দুবার হর্ন দিল। পাশের ছোট ঘরের দরজা খুলে সিকিউরিটির পোশাক পরা একজন বেরিয়ে এলো। লক্ষ্য করলাম তার কাঁধে রাইফেল। দত্ত মুখ বাড়িয়ে বললেন, दरवाजा खोलिए, बुकिंग है। अरे सब बुकिंग कैंसिल हो गया, रूम खाली नहीं है। ये क्या बात, रुपया एडवांस किया? वो बाद में वापस हो जाएगा, अभी जाइए। বলতে বলতে লোকটা ভিতরের দিকে যাচ্ছিল। চারপাশে অন্ধকার থেকে 5টা বাঘ নিমেষে লাফিয়ে পড়ল তার উপর। ড্রাইভার সাঁ করে গাড়ির মুখ ঘুরিয়ে চলে গেল। আমরা নেমে পড়েছি বিড়াল পায়ের ভেতরে। সিকিউরিটির মুখ হাত পা বেঁধে ফেলা হয়েছে। চটপটর পোশাক খুলে আমাদের একজন পুলিশ পরে ফেলল। তারপর সে কাঁধে রাইফেল ঝুলিয়ে ধীর পায়ে হাঁটল অন্ধকার মাঠের দিকে। कौन है रे? टूरिस्ट लोग मना नहीं किया? সঙ্গে সঙ্গে সে প্রশ্নকর্তার উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকের 4 জন তৈরি ছিল। এই অপারেশনটাও প্রায় নিঃশব্দে হলো। তবুও সামান্য শব্দ বোধ হয়েছিল, কিন্তু তাতেই পরিস্থিতি পাল্টে গেল। রিসর্টের গেটের দিকের হ্যালোজেনগুলো ফটাফট জ্বলে উঠেছে। ছোট ঘর পেরিয়ে লনে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে গেছি। বাঁ দিকের হল ঘর থেকে বেরিয়ে এসেছে প্রায় 10-12 জন। প্রত্যেকের হাতে চকচক করছে নানা মাপের আগ্নেয়াস্ত্র। কুইক টুকরো, শুয়ে পড়। ঝাঁকে ঝাঁকে বুলেট ছুটে আসছে। লাগছে দেওয়ালে, প্রাচীরে, মেন গেটে। গুলির শব্দে খান খান হয়ে যাচ্ছে নিস্তব্ধ রাত্রি। মরার মতো পড়ে আছি। কয়েক রাউন্ড গুলি চালিয়ে প্রতিপক্ষ থামল। চারিদিক বোধহয় দেখছে। তারপর আমাদের দিকে এগিয়ে আসছে। মামা, ওরা। চুপ। আমরা ঘাসের মধ্যে শুয়ে আছি, মিশে আছি গিরগিটের মতো। চারিপাশে পাতাবাহার, বোগেনভেলিয়া। আমাদের থেকে ওরা মোটি 30 গজ দূরে। ক্রমেই দূরত্বটা কমছে। দূর থেকে ধপ ধপ শব্দ, পরক্ষণে চোখ ধাঁধানো আলো, কান ফাটানো পরপর বিস্ফোরণ। মাঠের মাঝে মাঝে ফাঁকা জায়গায় পাক খেতে খেতে কালো ধোঁয়া অন্ধকারে মিশে যাচ্ছে। রিসর্টের চতুর্দিকে গুলির আওয়াজ। লকলকে শিখার ওপারে কিছু ছায়া ছায়া মানুষ। ওরা ঘিরে ফেলছে, বৃত্ত ছোট করে দিচ্ছে। প্রতিপক্ষ বিভ্রান্ত। ওদের নেতা বোধহয় কিছু বলল। ওরা নিমেষে ছড়িয়ে গেল গাছের আড়ালে, দেওয়ালের আড়ালে। তারপরেই ফের টানা অগ্নিবর্ষণ। চারদিকে আগুনের গোলা, কানে তালা ধরে যাচ্ছে। এ পক্ষের কোনো জবাব নেই। গোলাগুলি থামল। সমস্ত এখন নিঃশব্দ। হ্যালোজেনের আলো ছড়িয়ে আছে শুধু এদিকটায়। ওরা নতুন বুলেট ভর্তি ম্যাগাজিন ভরছে। পায়ে পায়ে এগোচ্ছে বিস্ফোরণের জায়গায়। এখানে সেখানে ধিকি ধিকি আগুন। ফের বিস্ফোরণ। পরপর 2টো আগুনের গোলা উড়ে এলো ওদের মধ্যে। জমি থেকে লাফিয়ে উঠল একটা শরীর। শেষ আর্তনাদ, হায় ঈশ্বর! আমি আতঙ্কে কাঁপছি। একজন ছুটছে, তার শরীরে আগুন। ঝাঁপ দিল সামনে সুইমিং পুলে।
বাকিরা তো একেবারে দিশে হারা, ছুটে পালাচ্ছে, কিন্তু পালাবার তো পথ নেই। ছায়ামূর্তিরা এসে সব কটাকে জাপটে ধরছে। রণক্ষেত্র শ্মশান নিস্তব্ধ, হলদে আলোয় কিছুটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কাছেই পড়ে আছে একটা রক্তাক্ত লাশ। একটু আগে পর্যন্ত অস্ফুট গোঙা নিয়ে উঠছিল, এখন তাও থেমে গেছে। যোগুমামা ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন, বললেন, নাও দ্য লাস্ট ফেস, মোস্ট এসেনশিয়াল। এখানে ফোর্সের কজন আছেন? অন্ধকারের মধ্যে জবাব এলো, 15 জন স্যার। বাকিরা? 10 জন বাউন্ডারি ওয়ালে। গুড। বাকিরা? 10 জন বডিটাকে কর্ডন করে আছে। ভেরি গুড, ভেরি গুড। আপনাদের মধ্যে থেকে 10 জন চলুন। সুইমিং পুলের পাশ জুড়ে সবুজ ঘাসের লন। ওপারে দাঁড়িয়ে আছে রিসর্টের দোতলা বিল্ডিং। একটাও আলো জ্বলছে না, জানলা দরজা বন্ধ, ঠিক যেন ভুতুরে বাড়ি লাগছে। কি ব্যাপার? এত ভয়ঙ্কর বিস্ফোরণ, গোলাগুলির শব্দ, কিছুই কি পৌঁছায়নি বাড়ির মধ্যে? কেউই কি নেই ভেতরে? নাকি শেষ কামড় দিতে ওরা চুপচাপ তৈরি হচ্ছে? যোগু মামাও ধন্দে পড়েছেন। ডিজিকে বললেন, হাফেজের চালু সেলফোনটা আছে? ফোনে তৎক্ষণাৎ একটা মিস কল এলো। করেছিল সেই ইকবাল, আধ ঘন্টা আগে। মিস্টার বিশ্বনাথ, হিন্দি বা উর্দুতে কথা বলতে পারবেন? আপনাকে ওর বাড়ির লোক হয়ে কথা বলতে হবে, পারবেন? দেখে দয়ানন্দ বিশ্বনাথ মোবাইলের বোতাম টিপলেন। ফোনটা বাজছে, বেজে বেজে শেষে কেটেই গেল। ফের করলেন, না, কেউ ধরল না। কেউ ধরছে না? রিস্ক নিতেই হবে। লেটস প্রসিড। সব মিলিয়ে 15 জন বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। পুরোটা অন্ধকার, এমনকি প্যাসেজের লাইট পর্যন্ত জ্বলছে না। দরজা জানলা বন্ধ। যোগুমামা এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, নো, উই শুড নট টেক এনি রিস্ক। ফোর্স, স্টার্ট ফায়ারিং। সঙ্গে সঙ্গে রাইফেলের অগ্নিবর্ষণ, ভয়ঙ্কর শব্দ, আকাশ বাতাস কেঁপে কেঁপে উঠছে। পাখিরা জেগে উঠে ডানা ঝাপটাচ্ছে। একতলা দোতলার দরজা জানলা ভেঙে ভেঙে পড়ছে। না, কেউ বেরিয়ে এলো না। এবার চলুন। মামা বলার সঙ্গে সঙ্গে বিড়াল পায়ে 20 জনের ফোর্স ঢুকে গেল ভিতরে। আমরা পিছনে। এ দৃশ্য দুঃস্বপ্নেও আমি ভাবিনি। অন্য ঘরগুলো ফাঁকা, একেবারে অন্ধকার। কেবল একটা 4 শয্যার বড় ঘরেই মৃদু নাইট ল্যাম্প জ্বলছিল। কে একজন সুইচ টিপে দিতে আলো জ্বলে উঠল। উফ, কি বিভৎস! প্রথম ধাক্কায় মুখ ঘুরিয়ে নিয়েছি। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে 5-5টা মৃতদেহ। কৃষ্ণাপ্পা আমাদের সঙ্গেই ছিল। ডুকরে কেঁদে উঠল, দৌড়ে গিয়ে জাপটে ধরল একটা লাশকে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর আকুল কণ্ঠে তেলেগু ভাষায় বিলাপ করছে। দয়ানন্দ বিশ্বনাথ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ইনি বিখ্যাত বিজ্ঞানী গোপীনাথ রাও। কৃষ্ণাপ্পা কি বলছে মিস্টার বিশ্বনাথ? একই কথা বারবার বলে যাচ্ছে। কেন তোমায় মারলো বাপ্পা? এবার আমার কি হবে? ওকে একটু বলুন বাকি ডেড বডিগুলো আইডেন্টিফাই করে দিতে। অন্য কাউকে আমরা চিনি না। ডিজি তেলেগুতে বললেন কৃষ্ণাপ্পাকে। ও উঠে দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখালো নাগার্জুন রেড্ডি আর ইকবাল কাশিমকে। বাকি দুজনকে কৃষ্ণাপ্পা চেনে না। চেহারা মুখের গড়ন দেখে অন্ধ্রের লোক মনে হলো। যোগু মামা বললেন, ওরা টেররিস্ট, মাওবাদী। পুলিশের রেকর্ডে ওদের ছবি পাওয়া যাবে। আপনি কনফার্মড? অফকোর্স। পুরো ঘটনাটা পরপর সাজালে এটাই লজিক্যাল, যুক্তিসঙ্গত। ভেবেছিলাম ইকবালকে জ্যান্ত ধরতে পারলে ওর মুখ দিয়েই কনফেশন করাবো, পারা গেল না। সবকটাই সুইসাইড। যখন দেখেছে পালাবার পথ নেই তখন সুইসাইড করেছে। এদের একটাই মন্ত্র, হয় মারো নয় মরো। পুলিশের হাতে ধরা দেবে না। বলতে বলতে নাগার্জুনের মৃতদেহকে পাশ কাটিয়ে যোগুমামা গোপীনাথের কাছে পৌঁছে গেলেন। উবু হয়ে বসে ওর শরীর স্পর্শ করলেন। বললেন, যা ভেবেছি। বডি এখনো গরম,
আধ ঘন্টার মধ্যে ওর মৃত্যু হয়েছে, যখন এনকাউন্টার চলছিল। মামা থেমে গেলেন, বলে উঠলেন, নো 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 নো, দিস ইজ নট আ কেস অফ সুইসাইড, দিস ইজ হোমিসাইড, মার্ডার। মার্ডার? হ্যাঁ, এই যে গলায় 5 আঙ্গুলের ছাপ রয়েছে। খুন করার পরে চোখের পাতা বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স গোপীনাথ নাগার্জুনকে মেরে তারপর ইকবালরা সুইসাইড করেছে। ওরা বোধহয় সুইসাইড করতে রাজি হচ্ছিল না। পারলাম না গোপীনাথ, সব অঙ্ক মিলিয়েও তোমাকে বাঁচাতে পারলাম না। তবে তোমার এই পরিণতির জন্যে তুমি দায়ী। কয়েক মুহূর্ত কেটে গেছে, আমরা সবাই স্তব্ধ। কৃষ্ণাপ্পা কেঁদেই চলেছে। যোগু মামা বললেন, চল টুকলু, বেশিক্ষণ এই পরিবেশে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। শেষ কাজ পুলিশের, আমাদের নয়। ভাগ্নে, রবীন্দ্রনাথের সেই লাইনটা মনে পড়ে যাচ্ছে, বুঝলি? কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। পরন্ত বিকেল, সামনের পার্কে বাচ্চারা ছুটোছুটি করছে, বয়স্করা বেঞ্চিতে বসে আড্ডা দিচ্ছেন। মা, চা দাও। উঠেছিস? দেখে যা বাবা, কি সাংঘাতিক। ডাইনিং টেবিলে বাবা, যোগুমামা, অনন্তস্বর খেল, এক বাটি পটেটো চিপস, চায়ের কাপও আছে। আজকের কাগজটাও পড়ে আছে সামনে। বাবা এগিয়ে দিলেন। হেডলাইন নিউজ, উগ্রপন্থী পুলিশের সংঘর্ষে 15 জন উগ্রপন্থী হত। জামশেদপুরের রিসর্টে 2 বিজ্ঞানীর মৃতদেহ, তলায় রিপোর্টিং। ম্লান হাসলাম। কালকের রাত ভাবলেই শরীর শিউড়ে শিউড়ে উঠছে। মা চা নিয়ে এসে বসলেন। চায় চুমুক দিয়ে বললাম, মামা, আমার কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে গেছে। আমারও। তার আগে জামাইবাবুকে সার মর্মটুকু বলে দিই। জুড়ে জুড়ে যেটা তৈরি করেছি, গোপীনাথ এক ভয়ঙ্কর গবেষণায় মেতেছিলেন। গবেষণাটি পুরোপুরি নিষিদ্ধ। মানুষের ক্লোন তৈরি করবেন। সেই জন্য শহর থেকে একটু দূরে গোপনে বাংলো কিনলেন। সঙ্গে বহুদিনের ভৃত্য কৃষ্ণাপ্পা এবং ছাত্র শিষ্য ছেলের মতো নাগার্জুন। নাগার্জুনের বন্ধু ইকবাল, ISI এর এজেন্ট। নাগার্জুন একদিন মুখ ফসকে বলে ফেলল ইকবালকে তাদের রিসার্চের বিষয়টা। ব্যাস, খেলা শুরু হয়ে গেল। ইকবাল পেতে চায় গবেষণাটা। কোটি কোটি ডলারের প্রস্তাব। নাগার্জুন প্রথমে রাজি হয়নি। তখন ব্ল্যাকমেলিং শুরু করে ইকবাল, জানিয়ে দেবে। নাগার্জুন রাজি হলো। ইকবাল ঢুকলো ওদের বাংলোয়, আলাপ করলো। তারপর পূর্ব পরিকল্পনা মতো এক রবিবার ছুটি নিল নাগার্জুন। ইকবাল এলো, দলবল এলো পরপর। গোপীনাথকে বেহুঁশ করে উঠিয়ে নিয়ে গেল। কিছু পরে নাগার্জুন এসে রিসার্চ মেটেরিয়ালগুলো উঠিয়ে নিয়ে গেল। নিজেই ভাঙচুর করলো ল্যাবরেটরি। রিসার্চের কোনো ক্লু যাতে না থাকে। অচেতন বিজ্ঞানীকে নিয়ে ওরা রওনা হলো মাওবাদীদের ডেরা ঝাড়খণ্ডের দিকে। আগেই ইকবালের সঙ্গে মাওবাদীদের চুক্তি হয়েছিল। মাওবাদীরা এদের পৌঁছে দেবে নেপালে। যোগু মামা একটু থামলেন, চায় চুমুক দিলেন। আমি বললাম, কিন্তু মামা, রক্তমাখা 2 সেট জামা প্যান্ট জুতো পরেছিল অ্যান্টিরুমে। অ্যান্টিরুমের মেঝেতে অত রক্ত, বডি টেনে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার ঘষ্টানির চিহ্ন। ওটা কাদের রক্ত? কাদের মেরেছিল তখন? কাউকে মারেনি, তদন্ত গুলিয়ে দিতে চেয়েছিল। আমার তখনই খটকা লেগেছিল। রিসার্চটা যদি চাই তাহলে বিজ্ঞানীদের মারতে যাবে কেন? আর ডেড বডি যদি নিয়ে যেতেই হয়, ল্যাবরেটরির শেষ প্রান্তে দরজা দিয়ে টেনে নিয়ে যাবে কেন? শর্টকাট রাস্তা, কিচেন পেরিয়ে বেডরুমের পেছনে দরজা দিয়ে নিয়ে যাওয়া। গোপীনাথ নাগার্জুন একসঙ্গে কাজ করতেন। ল্যাবরেটরির মধ্যে একটা অক্সিজেন মাস্ক গড়াগড়ি খাচ্ছিল, অন্যটা কই? সবচেয়ে বড় কথা, রক্ত। ইচ্ছে করে যেন রক্ত ছেটানো হয়েছিল, যাকে বলে ক্যামোফ্লেজ করার চেষ্টা, যে গোপীনাথদের মেরে ফেলা হয়েছে। তাহলে ওদের আর কেউ খুঁজবে না। তুই মনে করে দেখ টুকলু, আমি বারবার তখন ফরেন্সিক রিপোর্টের ওপর জোর দিয়েছি। কি ছিল রিপোর্টে? অ্যান্টিরুমে যে রক্ত ছড়ানো ছিল তার গ্রুপ A পজিটিভ। গোপীনাথের রক্তের গ্রুপ B নেগেটিভ। গোপীনাথের রক্তের গ্রুপ জানলে কোত্থেকে?
ওর আলমারি থেকে পাওয়া ওয়ালেট থেকে। তার মধ্যে পাসপোর্ট ছাড়াও পার্সোনাল ইন্স্যুরেন্স ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, তাতেই ব্লাড গ্রুপ ছাপা থাকে। আর এত অঢেল রক্ত সবই পেয়েছিল ল্যাবরেটরিতে। গোপীনাথের রিসার্চের মেইন মেটেরিয়ালই ছিল ব্লাড। সেই সব রক্তই ছড়িয়ে দেয় সর্বত্র। অনন্তবাবু হাঁ করে তাকিয়ে আছে। একই অবস্থা মা আর বাবারও। যোগু মামা বললেন, পার্ল মিউজিয়ামে পাওয়া একটা প্যাড, ইকবালের ফেলে যাওয়া কাগজগুলোর মধ্যে ভিজিটিং কার্ড আর রিসর্টের বুকিং স্লিপ আমাকে বলে দিল ওরা ওখানেই আছে। ইকবালের বাবা হাফেজকে দিয়ে ফোন করানোর পরে পুরো প্ল্যানটা পরিষ্কার বোঝা গেল। হাফেজকে কি বলেছিল ইকবাল মনে আছে? ডিলটা কমপ্লিট হয়নি, গোপীনাথকে মাওবাদীদের হাতে তুলে দেওয়ার ডিল। কিন্তু এক্সপেরিমেন্টের কাগজপত্র সেগুলো গেল কোথায়? তাছাড়া ক্লোনিংয়ের ম্যাটেরিয়াল যেগুলো ওরা নাগার্জুনকে দিয়ে বাংলো থেকে উঠিয়ে নিয়ে গেল, সেগুলো ওরকম অমূল্য রিসার্চ নষ্ট করে ফেলবে? হয়তো জঙ্গলে পাহাড়ে কোথাও লুকিয়ে রেখেছে। সে কি আর উদ্ধার হবে? তাই তো প্রথমে বললাম রে, আমারও কিছু প্রশ্ন থেকে গেছে যেগুলোর উত্তর পাইনি। যেমন ধর, জন আব্রাহাম কোত্থেকে হঠাৎ ফোন করলো জানি না, তারপর থেকে সাইলেন্ট। যে নাম্বার দিল বিদেশের নাম্বার, তাতে আর পাওয়া যায়নি। তাহলে প্রথমে ফোন করে আমাকে খেপালো কেন? আর ওই লোকটাই বা কে? গোলকোন্ডায় হোটেলে সালারজাংয়ে আমাদের উপর নজর রাখছিল যে। অঙ্ক বলছে ও জনের স্পাই। এভাবেও ভাবতে পারিস সিআই এর স্পাই। এটাই ওর কাজ, ইনফরমার। জন যে আমেরিকান বিজ্ঞানী তোকে আগেই বলেছি। আর ওই লোকটা নাগার্জুনের বাড়ি থেকে যে স্কুটার উঠিয়ে নিয়ে যাচ্ছিল? স্মল ফ্রাই নাগার্জুনের কাছ থেকে সামান্য টাকায় স্কুটারটা কিনেছিল। অনন্ত সরখেল সঙ্গে সঙ্গে দুই কলি গিয়ে উঠলেন। আমার পরানো যেটা চায় তুমি তাই, তুমি তাই গো, জয় তু জগবন্ধু। শেষ হলো আজকের গল্প ক্লোনিং কনস্পিরেসি। নারেশন বাই শুভঙ্কর দেবনাথ, যোগু মামা রাজা ভট্টাচার্য, টুকলু শুভঙ্কর, অনন্ত সরখেল সৌরভ সাহা, গোপীনাথের চরিত্রে সায়নদীপ, ইকবালের চরিত্রে সৌমিক, নাগার্জুন এবং জন বিপুল, দয়ানন্দ এবং হোটেলের লোকের চরিত্রে পার্থ, দত্ত রিসেপশনিস্ট এবং মাওবাদী চরিত্রে অতনু, ড্রাইভার শুভম, টুকলুর মা দেবস্মিতা, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে। গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।